তো এইখানে যেটা হয় যে নাইট্রোমূলক যখন থাকে বেনজিন চক্রে, তখন আমাদের বেনজিন চক্রের 2 নাম্বার, 4 নাম্বার এবং 6 নাম্বার এই কার্বনগুলোতে তোমার কি হয়, ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। যখন নাইট্রোমূলক যুক্ত থাকবে তখন 2, 4 আর 6 এই কার্বনগুলোতে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, যার কারণে 3 নম্বর কার্বনে, 3 নম্বর অবস্থানে অবস্থানে কি হয়, ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি হয়। এটা হলো নাইট্রোমূলকের ক্ষেত্রে। যেহেতু এটা কি নির্দেশক, মেটা নির্দেশক, তাহলে কি হবে, মেটা মানে কি, মেটা সামান্য বলতে 1 নাম্বার এবং 3 নাম্বার কার্বন, তাই না? এটা বোঝায়। এটা একটু মনে রাখবা। আচ্ছা, এবার আসা হচ্ছে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, এখান থেকে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে? সাথে সাধারণত হচ্ছে হ্যাঁ, প্রথমত হচ্ছে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া কারা দেয়, এটা আমাদের জানতে হবে। এই যে তোমার অ্যালকেন গুলো আছে, অ্যালকেন, এরা হচ্ছে কি করে, ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া দেয়। দ্রুত বিক্রিয়া মানে সংযোজন বিক্রিয়া। কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। তাহলে অ্যালকেন হচ্ছে কি দিবে, ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া দিবে। এরপরে দেখো, এইখান থেকে আরেকটা কোশ্চেন হচ্ছে মার্কোনিকোভের নীতি। মার্কোনিকোভের নীতিতে যেটা হয় সেটা কি বলতো, হাইড্রোজেন ব্রোমাইড সাথে একটা অ্যালকিন, এটা হচ্ছে প্রোপিন, এটার নাম হলো কি, প্রোপিন 1। এখন মার্কোনিকোভের নীতিতে কি হয়, একটা হচ্ছে পজিটিভ প্রান্ত, একটা নেগেটিভ প্রান্ত এখানে, তাই না? তো হাইড্রোজেন যুক্ত হয় কোথায়, ব্রোমিন যুক্ত হয় কোথায়? ব্রোমিন যুক্ত হয় হচ্ছে যেখানে হাইড্রোজেন কম, দ্বিবন্ধনের যে পাশে হাইড্রোজেন কম সেখানে যুক্ত হয় ব্রোমিন। আর যেখানে হাইড্রোজেন বেশি সেখানে কি হয়, হাইড্রোজেন যুক্ত হয়। এটার নাম হলো মার্কোনিকোভের নীতি। অর্থাৎ মার্কোনিকোভের নীতিতে হচ্ছে আলটিমেটলি কি হয়, CH3, CH, Br এবং CH3, দ্বিবন্ধনটা উঠে যাবে। এখন এটার নাম কি হবে, 2 ব্রোমো প্রোপেন। এটার নাম কি হবে, 2 ব্রোমো প্রোপেন। 2 ব্রোমো প্রোপেন মানে কি, অর্থাৎ এটা এখন অ্যালকেন হয়ে গেল। তাহলে মার্কোনিকোভের নীতিটা হচ্ছে এটা, যে নেগেটিভ প্রান্ত যুক্ত হবে মানে ব্রোমিন যুক্ত হবে হচ্ছে যেখানে হাইড্রোজেন কম দ্বিবন্ধনের, আর যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হবে। এটা হচ্ছে মার্কোনিকোভের নীতি। আর খারাসের নীতিতে কি বলা হয়েছে, খারাসের নীতি থাকলে অবশ্যই এখানে কি দিবে, হাইড্রোজেন পার অক্সাইড দিবে। যখন হাইড্রোজেন পার অক্সাইড দিবে তখন বুঝবে এটা একটা খারাসের নীতি। তখন কিন্তু উল্টাটা হবে। উল্টাটা হবে বলতে, ব্রোমিন যুক্ত হবে যেখানে হাইড্রোজেন বেশি, আর হাইড্রোজেন যুক্ত হবে যেখানে হাইড্রোজেন কম। তার নাম হবে 1 ব্রোমোপ্রোপেন। তাহলে 1 ব্রোমোপ্রোপেন মানে হচ্ছে CH3, CH2, CH2Br। তাহলে এটা যদি হয় তাহলে এটা হবে খারাসের নীতি, অর্থাৎ মার্কোনিকোভের নীতির উল্টাটা, খারাসের নীতি। তাহলে পারক্সাইডের উপস্থিতিতে যখন উৎপন্ন হবে তখন 1 ব্রোমোপ্রোপেন হবে, আর এছাড়া হবে 2 ব্রোমোপ্রোপেন। এটা মার্কোনিকোভের নীতি। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে।
এবার আসো হচ্ছে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া। নিউক্লিওফিলিক নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া। নিউক্লিওফিলিক মানে কি, নিউক্লিওফাইল মানে কি, যেগুলো নেগেটিভ আয়ন সেগুলো হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া। হুম। আচ্ছা দেখো, তাহলে যেসব হচ্ছে নেগেটিভ আয়ন বা ঋণাত্মক আয়ন, ধরো CH3, এটার উপরে নেগেটিভ আয়ন আছে, তাহলে বুঝবা এটা একটা নিউক্লিওফাইল। আর একটা চেনার উপায় কি ছিল, নিউক্লিওফাইল চেনার উপায় ছিল যেখানে কি থাকবে, মুক্তজোড় ইলেকট্রন থাকবে, সেটা হচ্ছে নিউক্লিওফাইল। মুক্তজোড় বলতে যেমন পানির মধ্যে মুক্তজোড় আছে, অ্যামোনিয়ার মধ্যে আছে, হাইড্রোক্সিল আয়নের মধ্যে মুক্তজোড় আছে, সায়ানাইডের মধ্যে, সায়ানাইডের মধ্যে নাই, আরো কিছুতে আছে যেগুলোতে আছে নিউক্লিওফাইল। এখন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কারা দেয়, যারা হচ্ছে কিটোন এবং অ্যালডিহাইড, অ্যালডিহাইড এবং কিটোন, এরা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। ঠিক আছে, যারা অ্যালডিহাইড এবং কিটোন এরা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিয়ে থাকে। তাহলে এটা মাথায় রাখবা যে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কারা দেয়, অ্যালডিহাইড এবং কিটোন। আচ্ছা, এটা একটু মনে রাখবো। এখন আসা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কারা দেয়, এটা মূলত দেয় হচ্ছে যারা অ্যারোমেটিক যৌগ আছে, বেনজিন, টোলুইন, এরা হচ্ছে, দাঁড়াও 1 মিনিট। আজানটা শেষ হোক, দাঁড়াও।
তাহলে দেখো আমি কি বলতেছিলাম, যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এটা আমাদের শিখবো এখন। আরে নেট সমস্যা করতেছে কেন? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় কারা? তো তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে টলুইন, নাইট্রোবেনজিন, ক্লোরোবেনজিন, বেনজালডিহাইড। ধরো তোমার কাছে এই অপশনগুলো আছে: টলুইন, নাইট্রোবেনজিন, ক্লোরোবেনজিন এবং বেনজালডিহাইড। এই চারটা অপশনে দেওয়া আছে। লিখতে পারতেছি না নেটের কারণে। নেট ডিস্টার্ব কেন করতেছে? ক্লোরোবেনজিন। ও রুজা, মরিয়ম, তুমি একটু লিভ নিয়ে আবার জয়েন করো তো। দেখো, এখন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বলতে কি বোঝায়? তো দেখো, যেগুলো আমাদের সক্রিয়কারী গ্রুপ আছে, যেমন CH3, যখন সক্রিয়কারী গ্রুপ যুক্ত হয়, অর্থাৎ অর্থ সমাণু, অর্থ প্যারা নির্দেশক যেটাকে বলা হয় CH3, তখন এটা কি হয়ে যায়? টলুইনটা সক্রিয় হয়ে যায়, যার কারণে এই যে সক্রিয়কারী গ্রুপ যুক্ত থাকার কারণে কি করবে তারা? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে বেশি সক্রিয় হবে। যেমন টলুইনটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনে কি হয়? বেশি সক্রিয় হয়, কারণ কি এখানে CH3 গ্রুপ আছে। ঠিক আছে? তো যেখানে তোমার সক্রিয়কারী গ্রুপ থাকবে, বেনজিন বলে সক্রিয়কারী, সেইটা কি হবে? প্রতিস্থাপন বিক্রিয়া বেশি সক্রিয় হবে। আর যেখানে নিষ্ক্রিয় গ্রুপ থাকবে, সেগুলো কম সক্রিয় হবে। এটা মাথায় রাখবে অবজেক্টিভের জন্য। আচ্ছা, এখন আসো হচ্ছে তোমাদের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কারা দেয়? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এটা একটু লেখো।
আমাদের যে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন আর অ্যালকাইলেশন আছে, তো এই যে বেনজিনের মধ্যে যে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়াটা ঘটে, এটার নাম শুনছো না? ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। ফ্রিডেল ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন এটার মধ্যে কি হয়? তোমার অ্যাসাইলেশনে উৎপন্ন হয় কি, বেনজিন চক্রের সাথে কি থাকে? COCH3 এই গ্রুপটা থাকে। এইটা উৎপন্ন হয়, এই যে এটাকে বলা হয় কি, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। Ya, wie kann ich sehen? Du sagst nicht. দেখো, অ্যালকেন, অ্যালকেন থেকে কি প্রশ্ন আমাদের পড়তে হবে বেশি বেশি? প্রথমত হচ্ছে অ্যালকেন, অ্যালকেনকে আরেকটা নাম হচ্ছে কি, আমরা প্যারাফিন নামে ডাকি, কি ডাকি? প্যারাফিন। তো এইখানে প্রথমে আমাদের এটার উপর নাম হচ্ছে প্যারাফিন। তো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটা? এটা একটা কোশ্চেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে কি, মিথেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন, CH4। ঠিক আছে, এটা একটা কোশ্চেন। এরপরে হচ্ছে আমাদের যে বিক্রিয়াগুলো আছে অ্যালকেনের, প্রথমে হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই বিক্রিয়া ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি হয় মূলত? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হচ্ছে কার্বন সংখ্যা কমে যায় একটা, অর্থাৎ যে কয় কার্বন বিক্রিয়া করবে তার চেয়ে এক কার্বন কম কি উৎপন্ন হবে? অ্যালকেন উৎপন্ন হবে। যদি 3 কার্বন বিক্রিয়া করে তাহলে 2 কার্বনের অ্যালকেন উৎপন্ন হবে। যদি 4 কার্বন বিক্রিয়া করে 3 কার্বন উৎপন্ন হবে। তাহলে দেখো, CH3, C3H7COONA, এটার নাম হচ্ছে কি, সোডিয়াম প্রোপানয়েড। তো সোডিয়াম কি, প্রোপানয়েড না বিটানয়েড? বিটানয়েড। আচ্ছা, যেহেতু 4 কার্বন, এখন দেখো এইখানে কি উৎপন্ন, কি কি যুক্ত হবে? সোডা লাইম যুক্ত হবে। এটা হলো সোডা লাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড ডট ক্যালসিয়াম অক্সাইড, সোডা লাইম। যেহেতু এখানে মোট 4 কার্বন আছে, 3 কার্বন আর 1 কার্বন, 4 কার্বন, তাহলে এখানে কার্বন উৎপন্ন হবে কত? 3 কার্বনের একটা অ্যালকেন উৎপন্ন হবে। ডিকার্বক্সিলেশনে সবসময় 1 কার্বন কম হয়, তাহলে এখানে কি উৎপন্ন হবে? প্রোপেন উৎপন্ন হবে। আর কি উৎপন্ন হবে? কার্বন ডাই অক্সাইড বা সোডিয়াম কার্বনেট, এটা উৎপন্ন হবে। ঠিক আছে, ডিকার্বক্সিলেশন এই বিক্রিয়ায় উৎপন্ন হবে সবসময় 1 কার্বন কম। কারণ ডি মানে হচ্ছে চলে যাওয়া, কার্বক্সিলেশন মানে হচ্ছে 1 কার্বন কমে যাওয়া। তাহলে 1 কার্বন কম কি উৎপন্ন হবে? অ্যালকেন উৎপন্ন হবে। এখানে যদি 3 কার্বন থাকতো সব মিলায়া, তাহলে কি হইতো? সব মিলায় 3 কার্বন আছে, তাহলে আমাদের উৎপন্ন হইতো ইথেন। এভাবে করে আমরা মনে রাখবো। 2 নাম্বার গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া কি হয়? উডস বিক্রিয়ায় আমাদের ডাবল কার্বন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? ডাবল কার্বন। অর্থাৎ ধরো এটা একটা,
অ্যালকাইল হ্যালাইড, প্রোপাইল ব্রোমাইড, প্রোপাইল ব্রোমাইড, প্লাস আমরা কি নেব, সোডিয়াম আর শুষ্ক ইথার। প্রভাবকটা আমাদের কি লাগবে এখানে, শুষ্ক ইথার। যখন আমি উডস বিক্রিয়া করতে যাব তখন আমাদের শুষ্ক ইথার প্রভাবক সবসময় লাগবে। ঠিক আছে, তাহলে এখানে মোট কয় কার্বন, 1 2 3, তাহলে এখানে উৎপন্ন হবে কয় কার্বন বিশিষ্ট অ্যালকেন, 6 কার্বন। অর্থাৎ ডাবল হয়ে যাবে, তাহলে উডস বিক্রিয়ায় কার্বন সংখ্যা ডাবল হয়। অর্থাৎ এখানে উৎপন্ন হবে কি, হেক্সেন, হেক্সেন উৎপন্ন হবে। তাহলে উডস বিক্রিয়ায় অলওয়েজ কার্বন কি হয়, উডস বিক্রিয়ায় কার্বন সংখ্যা দ্বিগুণ হয়। ঠিক আছে, আর ডিকার্বক্সিলেশনে 1 কার্বন কমে যায়। মনে থাকবে, এটা একটু মাথায় রেখো। আচ্ছা, এখন ধরো অ্যালকিন বা অ্যালকাইন থেকে, ধরো এটা হলো অ্যালকিন আর এটা হচ্ছে অ্যালকাইন, এখান থেকে তোমার কি উৎপন্ন হবে, এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে অ্যালকিন, অ্যালকেন উৎপন্ন হবে। আর এখান থেকে উৎপন্ন হবে অ্যালকেন। এখানে একটা প্রভাবক লাগবে, কি লাগবে প্রভাবক, নিকেল এবং 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে নিকেল এবং 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে অ্যালকেন। তাহলে অ্যালকেনের সাথেও যুক্ত হবে হাইড্রোজেন, অ্যালকানের সাথে যুক্ত হবে হাইড্রোজেন, কিন্তু প্রভাবক থাকবে সেম। এখানে দুই দুই মোল হাইড্রোজেন যুক্ত হবে। কারণ কি, কারণ অ্যালকাইন থেকে সরাসরি তো অ্যালকেন হইতে পারবে না, প্রথমে হবে অ্যালকিন পরে হবে অ্যালকেন। ঠিক আছে, এই একটা বিক্রিয়া মনে রাখবা। তারপর তোমার ক্লিমেনশন বিজারণ, ক্লিমেনশন বিজারণ এটা একটু মনে রাখবা, ক্লিমেনশন বিজারণ বিক্রিয়াটা। এখানে কি হয়, ধরো একটা অ্যালডিহাইড থাকবে আর একটা দিলাম কিটোন, তাহলে অ্যালডিহাইড এবং কিটোন থেকে কি উৎপন্ন হবে, অ্যালকেন উৎপন্ন হবে অ্যালডিহাইড এবং কিটোন থেকে। এখানে প্রভাবক থাকবে কি, জিঙ্ক অ্যামালগাম, এটার নাম জিঙ্ক অ্যামালগাম, আর গারো এইচসিএল। কি থাকবে, গারো এইচসিএল এবং জিঙ্ক অ্যামালগাম। এবং কি থাকবে, জাইমান হাইড্রোজেন, কি থাকবে, জাইমান হাইড্রোজেন। তখন এখান থেকে কি উৎপন্ন হবে, যে কয় কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে সেটা যে এখানে তোমার অ্যালডিহাইডের উপর নির্ভর করবে। অ্যালডিহাইড কয় কার্বন, এখানে 2 কার্বন, সুতরাং অ্যালকেন উৎপন্ন হবে 2 কার্বন, তাহলে এখানে কি হবে, ইথেন হবে, কি হবে, ইথেন। এখানে কয় কার্বন, 3 কার্বন, তাহলে এখানে কি উৎপন্ন হবে, প্রোপেন। কি উৎপন্ন হবে, প্রোপেন। সুতরাং ক্লিমেনশন বিজারণের সময় যে কয় কার্বন থাকবে বিক্রিয়কে, সেই কয় কার্বনই অ্যালকেন উৎপন্ন হবে। আচ্ছা, এবার আসো হচ্ছে কোপ সংশ্লেষণ, এই বিক্রিয়াটা মনে রাখবা। কোপ সংশ্লেষণ এটা একটা তড়িৎ বিশ্লেষণের বিক্রিয়া। ঠিক আছে, অর্থাৎ কোপ সংশ্লেষণ বলতে, ধরো এখানে আমি একটা কি নিব, CH3COO Na, এটা না হলো সোডিয়াম ইথানয়েড।
সোডিয়াম ইথানয়েড, দুই কার্বনে ইথানয়িক অ্যাসিড হয়। দুই কার্বনে কোন অ্যাসিড হয়? ইথানোয়িক অ্যাসিড। সেই ইথানোয়িক অ্যাসিডের হাইড্রোজেন যদি সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়, তো তার নাম হয়ে যাবে লবণ, সোডিয়াম ইথানয়েড হয়ে যাবে। তো এইটা যদি আমি পানি দেই, এখানে যদি আমি পানি যোগ করি, ঠিক আছে, তাহলে কি হবে এখানে? একটা অ্যানোড হবে, একটা ক্যাথোড হবে, ঠিক আছে। ধরো অ্যানোডে উৎপন্ন হবে কয় কার্বন বিশিষ্ট অ্যালকেন। এইখানে দুই কার্বন আছে, সো এখানেও দুই কার্বন হবে না, এরকম না, এখানে এক কার্বন বাড়বে। কোপ সংশ্লেষণে এক কার্বন বাড়বে, কিভাবে বাড়বে? এই যে তোমার COO এইটা এই পাশে হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড, কি হবে এখানে? কার্বন ডাইঅক্সাইড। আর এখানে কি উৎপন্ন হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। পানির সাথে সোডিয়াম বিক্রিয়া করে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। আর এখানে হবে তোমার ইথেন, কি হবে? ইথেন। তাহলে দেখো, এই যে এতটুকু, এতটুকু হচ্ছে অ্যানোড, এতটুকু হচ্ছে কি? অ্যানোড, অ্যানোড। আর এটা হচ্ছে ক্যাথোড, ঠিক আছে। তাহলে কোপ সংশ্লেষণে কার্বন সংখ্যা একটা বাড়ে। কোপ সংশ্লেষণে কার্বন সংখ্যা কয়টা বাড়ে? কার্বন সংখ্যা একটা বাড়ে, কার্বন সংখ্যা একটা বৃদ্ধি পায়। তাহলে যদি দুই কার্বন থাকে এখানে, সর্বমোট কয় কার্বন হয়েছে? এক কার্বন, দুই, তিন, তিন কার্বন। যদি চার কার্বন থাকে তাহলে পাঁচ কার্বন হবে, তিন কার্বন থাকলে চার কার্বন হবে। তাহলে মনে রাখবা, কোষ সংশ্লেষণ এবং কোন বিক্রিয়ায় কার্বন বাড়ে? উডস বিক্রিয়ায়। উডস বিক্রিয়া কার্বন সংখ্যা দ্বিগুণ হয়, আর কোষ সংশ্লেষণে এক বাড়ে, কার্বন সংখ্যা এক বাড়ে। আর ডিকার্বক্সিলেশনে এক কমে। আর ক্লিমেনশন বিজারণে সমান থাকে, সমান সমান থাকে। এই কথাগুলো মনে রাখবা। তাহলে কোষ সংশ্লেষণ গেল। এখন আসো তোমার, আমাদের যে অ্যালকেন গুলো আছে, অ্যালকেনের এই যে অবজেক্টিভের জন্য এগুলো মনে রাখবা, যে কার্বন সংখ্যা এক থেকে কার্বন সংখ্যা চার, এটা হলো গ্যাস। অ্যালকেনের যে কার্বন সংখ্যা এক থেকে কার্বন সংখ্যা চার আছে বিউটেন পর্যন্ত, এরা হলো গ্যাস। এরা হলো কি? গ্যাস। 5 থেকে 17, কার্বন 5 থেকে কার্বন 17, এটা হচ্ছে তরল। আর 17-র উপরে, কার্বন সংখ্যা 17-র উপরে, মানে 18 থেকে শুরু করে বাকি সবাই হচ্ছে বর্ণহীন এবং গন্ধহীন, ঠিক আছে। বর্ণহীন, গন্ধহীন। তারপরে যে প্রোপেন, আমরা প্রোপেনটাকে কিভাবে ব্যবহার করি? প্রোপেনটাকে ব্যবহার করি হচ্ছে বোতল গ্যাস হিসেবে। প্রোপেনটাকে ব্যবহার করি বোতল গ্যাস, আমাদের যে বোতল গ্যাস আছে এটা হচ্ছে প্রোপেন। তারপরে আমাদের পেট্রোল, পেট্রোল ব্যবহার করি কত কার্বন থেকে বলো তো? পেট্রোল বা গ্যাসোলিন, কার্বন 5 থেকে কার্বন 11, এটা হচ্ছে গ্যাসোলিন বা পেট্রোল। কার্বন 5 থেকে কার্বন 11, এটা হচ্ছে পেট্রোল বা গ্যাসোলিন। এটা হচ্ছে পেট্রোল বা গ্যাসোলিন, পেট্রোল বা গ্যাসোলিন। আর আমরা বিমানের মধ্যে ব্যবহার করি কি বলতো? কার্বন 11 থেকে কার্বন 14, কেরোসিন ব্যবহার করা হয়। বিমানের জ্বালানি হচ্ছে কেরোসিন। কার্বন 11 থেকে কার্বন 14, এটা হচ্ছে বিমানের জ্বালানি, বিমানের জ্বালানি অর্থাৎ কেরোসিন। এটা হচ্ছে বিমানের জ্বালানি।
এটা হলো অ্যালকেন সম্পর্কে কথাবার্তা। এখন আসে অ্যালকিনে। ঠিক আছে, অ্যালকিনে আসি। অ্যালকিন থেকে আমরা কি কি পড়বো? প্রথমত হচ্ছে অ্যালকিন কোন সমানতা দেয় বলো তো? অ্যালকিন দেয় হচ্ছে জ্যামিতিক সমানতা, মনে রাখবা এটা, কালকে কিন্তু আমরা করছিলাম যে জ্যামিতিক সমানতা হওয়ার শর্ত হচ্ছে দুইটা। একটা দ্বিবন্ধন থাকতে হবে, আর একটা কি থাকতে হবে, মুক্ত আবর্তন বন্ধ হইতে হবে। অর্থাৎ মুক্ত আবর্তন থাকা যাবে না। মনে থাকবে? তাহলে জ্যামিতিক সমানতা প্রদর্শন করে কে? এখন অ্যালকিনের মধ্যে থেকে আমরা কি কি পড়বো বলো? প্রথমত পড়বো আমাদের অ্যালকিনের যে প্রস্তুতিগুলো আছে। অ্যালকিনের যে প্রস্তুতিগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে। প্রথমত হচ্ছে অ্যালকোহলের কি প্রভাবকীয় নিরুদন। অ্যালকোহলের প্রভাবকীয় নিরুদন, এটা আমাদের একটু জানতে হবে। এখানে কি ব্যবহার করা হয় বলো তো? ধরো এটা একটা অ্যালকোহল, যে কোনো একটা অ্যালকোহল নিবা। ধরো ইথানল নিলাম, ইথানল। ইথানল নেওয়ার পরে এখানে আমি প্রভাবক দিলাম হচ্ছে অ্যালুমিনা, অ্যালুমিনিয়াম অক্সাইড। আর এখানে তাপমাত্রা দিলাম 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে উৎপন্ন হবে কি? অ্যালকিন। কয় কার্বন অ্যালকিন উৎপন্ন হবে? এখানে কয় কার্বন? 2 কার্বন, সো অ্যালকিনটাও হবে 2 কার্বন, অর্থাৎ ইথিন হবে। তাহলে মনে রাখবা এখানে প্রভাবকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রভাবকীয় নিরুদ্ধন অ্যালুমিনা ব্যবহার করা হয়, এটার অপর নাম অ্যালুমিনা। 3 কার্বন দিলে কি হইতো? 3 কার্বন বিশিষ্ট হইতো। 4 কার্বন দিলে 4 কার্বন হইতো। তারপর আরেকটা আছে, সেটা কি? অতিরিক্ত অ্যালকোহল যোগ করা, বা অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড যোগ করা, সরি, অতিরিক্ত সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। তাহলে আমরা প্রথমে দেখো, আমরা যদি এই অ্যালকোহলটাকে নেই, ধরো একটা অ্যালকোহল নিলাম, অ্যালকোহল নিলাম, এটা 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল নিলাম। সেখানে আমি সালফিউরিক অ্যাসিড দিলাম, কি দিলাম? সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিড দেওয়ার পরে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলাম প্রথমে। 100 ডিগ্রি দেওয়ার পরে এদের মধ্যে একটা বিক্রিয়া হবে এবং একটা মধ্যবর্তী যৌগ তৈরি করবে। এটার নাম কি? এটার নাম হলো প্রোপানল। এটার নাম কি? প্রোপানল, 3 কার্বনের অ্যালকোহল প্রোপানল। তখন একটা সালফিউরিক অ্যাসিড যুক্ত হয়ে তৈরি করবে কি? CH3, CH2, CH2, SO4H, এটা তৈরি করবে। এটার নাম কি? প্রোপাইল হাইড্রোজেন সালফেট। প্রোপাইল হাইড্রোজেন সালফেট তৈরি করবে, প্রোপাইল হাইড্রোজেন সালফেট। আর তৈরি করবে পানি। এখন এই প্রোপাইল হাইড্রোজেন সালফেটের মধ্যে আমরা এখন তাপমাত্রা দিব 170 ডিগ্রি বা 160 ডিগ্রি, অর্থাৎ 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিব। ঠিক আছে? এই তাপমাত্রা দেওয়ার পরে আমাদের কি উৎপন্ন হবে? এখানে কয় কার্বন আছে? 3 কার্বন। সো অ্যালকিনটা হবে 3 কার্বন, অর্থাৎ প্রোপিন উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? প্রোপিন। এটাকে বলা হয় অতিরিক্ত সালফিউরিক অ্যাসিডের সহায়তায়। এটাকে বলা হয় অতিরিক্ত সালফিউরিক অ্যাসিডের সহায়তায়। এখন যখন প্রোপিন উৎপন্ন হয়ে যাবে, প্রোপিন উৎপন্ন হওয়ার পরে সালফিউরিক অ্যাসিডটা কিন্তু আগের মতো কি থাকবে? বিক্রিয়ায় তৈরি হয়ে যাবে। প্রোপিনের সাথে সাথে উৎপন্ন হবে সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ এই যে প্রোপাইল হাইড্রোজেন সালফেট, এটা ভেঙে তৈরি হবে প্রোপিন এবং সালফিউরিক অ্যাসিড। মনে থাকবে? আচ্ছা, তারপর দেখো অ্যালকাইন থেকে, এই যে অ্যালকাইন, এই অ্যালকাইন থেকে কিন্তু কি হয়? হাইড্রোজেন যুক্ত করলে অ্যালকিন হয়, প্রথমে অ্যালকিন হয়। তাহলে অ্যালকিন হবে। এখানে প্রভাবক থাকবে কি? এখানে প্রভাবক থাকবে হচ্ছে তোমার নিকেল থাকতে পারে, এবং তাপমাত্রা থাকতে পারে 180 ডিগ্রি সেলসিয়াস, এটা একটা প্রভাবক। আরেকটা আছে, সেটা হচ্ছে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট। আর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। উৎপন্ন কিন্তু একই জিনিস হবে, কিন্তু প্রভাবকটা আলাদা। এই প্রভাবকটা বেশি আসে, প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট।
মনে থাকবে? এখন তোমার অ্যালকিনের মধ্যে থেকে সবচেয়ে বেশি ওজনীকরণটা, ওজনীকরণ বুঝতে হবে। ওজনীকরণ কিন্তু অনেকবার বুঝাইছি, ওজনীকরণ বুঝতে হবে। এখন আমরা অ্যালডিহাইড এবং কি বলে, সরি কি বলে, অ্যালকিন এবং অ্যালকাইন এই দুইজনের ওজনীকরণ একসাথে শিখবো আমরা। ধরো আজকে শিখলে কিন্তু পরবর্তীতে আর যেন সমস্যা না হয়, এভাবে শিখবা। প্রথমে মনে রাখবা অ্যালকিন থেকে ওজনীকরণ করলে কি উৎপন্ন হয়। অ্যালকিনের ওজনীকরণ করলে উৎপন্ন হয় অ্যালডিহাইড এবং কিটোন। অ্যালকাইনেরটা করলে উৎপন্ন হয় কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। প্রথমে আমরা অ্যালকিনটা শিখি। তাহলে অ্যালকিনের ওজনীকরণ করলে, ওজনীকরণ মানে হচ্ছে ওজন যুক্ত করা, এটা যুক্ত করলে উৎপন্ন হবে অ্যালডিহাইড এবং কিটোন। আর অ্যালকানের মধ্যে যুক্ত করলে উৎপন্ন হবে কার্বক্সিলিক অ্যাসিড, ব্যতিক্রম ইথাইন বাদে। এখন দেখো এটা একটা অ্যালকিন, এটার নাম হচ্ছে প্রোপিন ওয়ান। কি নাম এটার? প্রোপিন ওয়ান। প্রোপিন ওয়ানে যখন তুমি ওজনীকরণ করবা, এখানে উৎপন্ন হবে কি কি বলো তো, কে বলতে পারবা? এখানে কি উৎপন্ন হবে? ইথানেল ও মিথানেল। ইথানল আর কি কি উৎপন্ন হবে? দেখো, ইথানেল ও অবজেক্ট, মিথানেল। ইথানল এবং মিথানল, ভেরি গুড। তাহলে তোমরা অবজেক্টিভ করার সময় খুব সহজে চিন্তা করবা। প্রথমত হচ্ছে দ্বিবন্ধনের এই পাশে কয় কার্বন আছে আর এই পাশে কয় কার্বন আছে, এটা চিন্তা করতে হবে। দ্বিবন্ধনের এই পাশে আছে দুই কার্বন, এই পাশে আছে এক কার্বন। সুতরাং এখানে একটা অক্সিজেন যুক্ত হবে, এখানে একটা অক্সিজেন যুক্ত হবে। তাহলে এক কার্বনে কোন অ্যালডিহাইডটা হয়? এই পাশে হবে মিথানেল আর এই পাশে হবে ইথানেল। ঠিক আছে, ইথানেল। তাহলে ওজনীকরণ বলতে কি বুঝায়? ওজন যুক্ত করা, অক্সিজেন যুক্ত করা। দ্বিবন্ধনের এই পাশে একটা অক্সিজেন যুক্ত করলাম, এই পাশে একটা অক্সিজেন যুক্ত করলাম। তাহলে আমাদের কি হয়ে গেল, এক পাশে হলো ইথানেল, এক পাশে হলো মিথানেল। এখন যদি প্রশ্ন বলে বিউটিন টু, প্রশ্নটা হচ্ছে বিউটিন টু তে কি উৎপন্ন হয়। বিউটিন টু কে ওজনীকরণ করলে কি উৎপন্ন হয়? বিউটিন টু। এখন প্রথমে তোমাকে কি করতে হবে, বিউটিন টু তোমার লিখতে হবে সংকেতটা। তাহলে বিউটিন টু লিখলে কেমন হয়? CH3, CH, ডাবল বন্ড CH, CH3, এটা হচ্ছে বিউটিন টু। এখন তুমি কি যুক্ত করবা? ওজোন যুক্ত করবা, অক্সিজেন যুক্ত করবা। তাহলে এখানে দ্বিবন্ধনের এই পাশে একটা অক্সিজেন যুক্ত করবা, এই পাশে একটা অক্সিজেন যুক্ত করবা। তাহলে এই পাশে দুই কার্বন, এই পাশেও দুই কার্বন, তাহলে এখানেও হবে ইথানেল, এখানেও হবে ইথানেল। তাহলে দুই দুই মোল কি উৎপন্ন হবে? ইথানেল উৎপন্ন হবে। তাহলে এটা গেল অ্যালডিহাইডের ক্ষেত্রে। এখন তোমাকে যদি বলে যে টু মিথাইল প্রোপিন, টু মিথাইল, টু মিথাইল প্রোপিন কি কি উৎপন্ন হইতে পারে ওজনীকরণ করলে? তাহলে আমাদের প্রথমে মনে রাখতে হবে যখনই শিকল দিবা, শাখা দিবে, শাখা দিলে এবং ওজনীকরণ করলে কি উৎপন্ন হয়? কিটোন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? কিটোন। তাহলে টু মিথাইল প্রোপিন মানে কি? তাহলে প্রথমে তুমি প্রোপিনটা লিখবা, এই যে প্রোপিন লেখলা, এটা হলো প্রোপিনের সংকেত, প্রোপিনের সংকেত CH3, CH2। এখন দুই নাম্বার কার্বনে কি বলছে? প্রোপিন মিথাইল যুক্ত হয়েছে। তাহলে এইটা হলো এক নাম্বার কার্বন, এটা দুই নাম্বার কার্বন। এই কার্বনে কি উৎপন্ন হয়েছে, কি যুক্ত হয়েছে? মিথাইল মূলক। যখন মিথাইল মূলক যুক্ত হয় তখন কি হয় বলতো? এইখানে দ্বিবন্ধনের এই পাশে উৎপন্ন হবে কিটোন, এই পাশে হবে অ্যালডিহাইড। যখনই শাখা যুক্ত হবে তখন এখান থেকে কি একটা হাইড্রোজেন কমে যাবে না? একটা হাইড্রোজেন কমে যাবে না? তাহলে হাইড্রোজেন কি থাকবে? এখানে থাকবে না।
তাহলে কার্বন একা এখানে। তাহলে এখন আমি কি করব, এই পাশে দ্বিবন্ধনের এই পাশে অক্সিজেন যুক্ত করব একটা, এই পাশে অক্সিজেন যুক্ত করব একটা। তাহলে এই পাশে কি কিটোন হয়ে গেল না, CH3, COCH3, এটার নাম কি হয়ে গেল, প্রোপানন। আর এই পাশে হয়ে গেল মিথানেল। মিথানেল হইলো এই পাশে, আর এই পাশে হইলো প্রোপানন। তাহলে শিকল বা শাখা থাকলে, শিকল বা শাখা থাকলে কি হয়, কিটোন হয়। এটা মাথায় রাখবা অবজেক্টিভের জন্য। কারণ অবজেক্টিভে তো তোমাকে অত হার্ড কোশ্চেন দিবে না সৃজনশীলে যেভাবে আসে। সৃজনশীলে কিন্তু কোশ্চেন গুলো একটু হার্ড থাকে, মানে এই কোশ্চেন গুলোর ক্ষেত্রে দেখবা প্যাচ থাকে একটু। মানে তুমি যদি কোশ্চেন ভালো মতো অ্যানালাইসিস না করো সৃজনশীলের, এগুলো কিন্তু অ্যান্সার করতে পারতো না আসলে। বোর্ড কোশ্চেন আমি দেখছি, মানে তোমাকে প্যাচ বাজায় দিবে কিভাবে কি। এমনকি এমনও হয়েছে নাম্বার কোশ্চেন না পড়া পর্যন্ত তুমি বুঝবা না যে এই পাশে হচ্ছে কি হবে, এই পাশে কি হবে। একবার নাম্বার কোশ্চেন পড়ার সময় বুঝতেছো যে এই পাশে হবে মিথানেল, এই পাশে হবে হচ্ছে তোমার কি, প্রোপানন। এরকম আমি দেখছি। কারণ হচ্ছে কি, তারা কি করছে, তারা হচ্ছে এই যে এইটাকে এইভাবে লিখছিল, CH2। তোমরা দেখছো না এরকম কোশ্চেন? তখন কি হয় বলো তো, যদি এইভাবে কোশ্চেনটা লিখি আমরা, আমরা এই বিক্রিয়াটা এইভাবে যদি লিখি, তাহলে এখন আমি ওজোন যুক্ত করব। তাহলে এই পাশে উৎপন্ন হবে হচ্ছে দ্বিবন্ধনের, এই পাশে হবে মিথানেল, এই পাশে হবে হচ্ছে প্রোপানন। দেখছো না রিমা, এরকম কোশ্চেন দেখছো না সৃজনশীলের জন্য? আচ্ছা, এগুলো মনে রাখবো। তাহলে আমরা এখান থেকে জানলাম এটা। এখন আসো হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকিনের যে বিক্রিয়াগুলো আছে, একটা হচ্ছে কি অ্যালকিনের আহ, তোমার কি বলে, অসম্পৃক্ততার পরীক্ষা। অসম্পৃক্ততার পরীক্ষা মানে হচ্ছে করব ব্রোমিন এবং, মানে এটাকে বলা হয় ব্রোমিন দ্রবণ পরীক্ষা, আর হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা। তো ব্রোমিন যুক্ত করলে কি হয়, লাল বর্ণটা বর্ণহীন হয়ে যায়। আর বেয়ার দ্রবণে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যুক্ত করতে হয়। তো অসম্পৃক্ততার পরীক্ষায় আমরা এটা দেখছিলাম যে ব্রোমিন এবং বেয়ার দ্রবণ এটা হচ্ছে অ্যালকিনের জন্য। কার জন্য? অ্যালকিনের জন্য ব্রোমিন এবং বেয়ার দ্রবণ পরীক্ষা। এখন আসো হচ্ছে অ্যালকাইনের ক্ষেত্রে। আচ্ছা, প্রথমে আমরা যে কোশ্চেনটা করব অ্যালকাইন। অ্যালকাইন কিন্তু অ্যালকাইনের মধ্যে থেকে প্রথম কোশ্চেনটা, যে অ্যালকাইন ওয়ান যেটা, সেটা হচ্ছে অম্লধর্মী। অ্যালকাইন ওয়ানটা কি, অম্লধর্মী। কেন অম্লধর্মী? দেখো অ্যালকাইন ওয়ান, শুধুমাত্র অ্যালকাইন ওয়ান অর্থাৎ ত্রিবন্ধনটা যদি 1 নাম্বার কার্বনে থাকে, কয় নাম্বার কার্বনে, 1 নাম্বার কার্বনে, শুধু তখনই সেটা অম্লধর্মী হয়। এটা তোমাদের কোশ্চেনও ছিল সৃজনশীলে, যে এখানে sp সংকরণ ঘটে। কি সংকরণ? sp সংকরণ। এখন যাদের মধ্যে sp সংকরণ ঘটে তাদের মধ্যে কিন্তু এস এস অরবিটালের ঘনত্ব বেশি থাকে। পিটটাও কিন্তু মানে দুজনেই 50% করে থাকে। বাট তুমি অন্যান্য গুলা দেখো, sp2টা খেয়াল করো, sp3টা খেয়াল করো, সেখানে কি থাকে বলো তো, এস থাকে হচ্ছে তোমার এখানে 33%, এখানে থাকে 67%। পি পি থাকে 67%, এখানে এস থাকে হচ্ছে তোমার 25%, পি থাকে 75%। কিন্তু এখানে এস হচ্ছে 50%, পি হচ্ছে 50%। তার মানে এস অরবিটালে ঘনত্ব কি হয়ে যায়, বেশি বেড়ে যায়। যার কারণে কি হয়, তোমার নিউক্লিয়াসের সাথে আকর্ষণটা বেশি থাকে, এবং সহজেই সে কি করতে পারে, হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করতে পারে। কারণ কি জানো, হাইড্রোজেনটা তো হচ্ছে এস অরবিটালে।
সো সহজেই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে যায়। তো এটা হলো ব্যাখ্যা। সুতরাং যারা অ্যালকাইন ওয়ান, 1 নম্বর কার্বনে ত্রিবন্ধন থাকবে, শুধুমাত্র তারাই কিন্তু অম্লধর্মী হবে। অম্লধর্মী মানে কি? অম্ল মানে হচ্ছে যারা হাইড্রোজেন আয়ন প্রতিস্থাপন করতে সক্ষম, তারাই হচ্ছে অম্লধর্মী। তাহলে যখনই তোমরা কোশ্চেন দেখবা যে নিচের কোনটি অম্লধর্মী, এটা কিন্তু অনেকবার আসে। বিউটিন ওয়ান, বিউটাইন টু, বিউটাইন ওয়ান, বিউটিন ওয়ান, এরকম কোশ্চেন দেয়। তখন তোমাকে মনে রাখতে হবে অ্যালকাইন ওয়ান বলতে বোঝায় বিউটাইন ওয়ান, অথবা পেন্টাইন ওয়ান, অথবা তোমার প্রোপাইন ওয়ান, যেখানে তোমার 1 নম্বর কার্বনে কি থাকে, ত্রিবন্ধন থাকে। এখন তোমাদের এখান থেকে একটু জিনিস জানতে হবে। এসপি, sp2 এবং sp3, এই যে সংকরণগুলো, সংকরণগুলো আছে না এখানে, এই সব সংকরণগুলোর জানতে হবে একটু। ধরো এসপি সংকরণে কি হয় বলতো? যেমন এরা হলো অ্যালকাইন, যারা ত্রিবন্ধন থাকে, কি থাকে, ত্রিবন্ধন। এখানে কার্বন কার্বন দূরত্ব কত থাকে? কার্বন কার্বন দূরত্ব থাকে 0.120 ন্যানোমিটার। ঠিক আছে? এবং sp2 তে, এখানে এটা হলো অ্যালকিন, যেখানে ত্রিবন্ধন না দ্বিবন্ধন থাকে, কি থাকে, দ্বিবন্ধন, এবং কার্বন কার্বন দূরত্ব হচ্ছে 0.134 ন্যানোমিটার। আর sp3-তে হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন থাকে, এখানে হচ্ছে 0.154 ন্যানোমিটার। কেন এগুলো লাগবে? অবজেক্টিভে লাগবে অ্যাডমিশনের জন্য, ঠিক আছে? এছাড়া sp2 সংকরণ কি শুধু অ্যালকিনের মধ্যে ঘটে তা না, কিন্তু বেনজিনের মধ্যে ঘটে। কিসের মধ্যে ঘটে? বেনজিনের মধ্যে ঘটে, কারণ বেনজিনে ত্রিবন্ধন আছে, পাই বন্ধন আছে কয়টা, 3টা পাই বন্ধন আছে। আমরা কালকে 3টা পাই বন্ধন পাওয়া যায়। এবং এখানে কার্বন কার্বন দূরত্ব কত? এখানে কিন্তু কার্বন কার্বন দূরত্ব 0.139 ন্যানোমিটার। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, স্টার দিয়ে রাখবা। তারপরে হচ্ছে বেনজিন বাদ দিয়ে যদি আমরা অন্যান্য জায়গায় যাই, এছাড়া sp2 কার মধ্যে দেখা যায়? অ্যালডিহাইড এবং কিটনের মধ্যে দেখা যায়। ঠিক আছে? অ্যালডিহাইড এবং কিটন, অ্যালডিহাইড এবং কিটন এখানেও কিন্তু sp2 সংকরণ দেখা যায়। এগুলো মাথায় রাখবা, হ্যাঁ। এখন যেই বন্ধন কোণগুলো বললাম, মানে দূরত্বগুলো বললাম কার্বন কার্বন, সেগুলো একটু মনে রাখবা, মুখস্থ বিষয়। এখন আসো হচ্ছে তোমার অ্যালকাইনের যে প্রস্তুতিটা আছে, এখান থেকে কি কি কোশ্চেন হয় আমরা দেখি। প্রথমত হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড প্লাস পানি, এটা যুক্ত করলে অ্যালকাইন উৎপন্ন হয়, তোমরা জানো এটা। ক্যালসিয়াম কার্বাইড যোগ পানি, এটা যুক্ত করলে কি হয় এখানে? অ্যালকাইন উৎপন্ন হয়, অর্থাৎ ইথাইন হবে। এছাড়াও আমরা কিন্তু বেনজিনও পাই এখান থেকে, বেনজিনও কিন্তু উৎপন্ন হয় এখান থেকে, আমরা কিন্তু বেনজিনটাও পাই এখানে। সো এটা মনে রাখবা, ঠিক আছে? আমরা কিন্তু বেনজিনও পাই এখান থেকে। এখন আসো, আচ্ছা, অ্যালকাইনের যে বিক্রিয়াগুলো আছে, হ্যাঁ, যেমন পানি যোজন বিক্রিয়া, সবচেয়ে ইম্পর্টেন্টের মধ্যে একটা পানি যোজন বিক্রিয়া, হাইড্রেশন, হাইড্রেশন বা পানি যোজন বিক্রিয়া, এই যে বিক্রিয়াটা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যেমন ধরো, আমরা যদি একটা ইথাইন নেই, কি নেই, ইথাইন, ইথাইন নিলাম, আর এখানে পানি নিলাম, ঠিক আছে, এবং প্রভাবক দিলাম হলো 2% মার্কিউরিক সালফেট আর 20% সালফিউরিক অ্যাসিড। এটা তোমরা অলরেডি করছো, সৃজনশীলও কিন্তু অনেকবার ছিল এটা। 60 ডিগ্রি সেলসিয়াস, যখন তুমি ইথাইন নিবা তখন উৎপন্ন হবে অ্যালডিহাইড। কি উৎপন্ন হবে? অ্যালডিহাইড, ইথাইন নিলে। এখন ইথাইন বাদে বাকি যেগুলো নাও,
বাকি যেই তোমার কার্বন গুলো আছে, 3 কার্বন 4 কার্বনের যে অ্যালকাইন গুলো আছে, ধরো তুমি প্রোপাইন নিলা, এটা হলো প্রোপাইন, প্রোপাইন নিলা এবং পানি যোজন করলা, এবং প্রভাবক সেম থাকলো, এখানে উৎপন্ন হবে কিটোন। কি উৎপন্ন হবে? কিটোন। তাহলে মনে রাখবা, পানি যোজন বিক্রিয়ার ক্ষেত্রে শুধু ইথাইন থেকে অ্যালডিহাইড হয়, বাকি সবগুলো থেকে কিটোন হয়। শুধু ইথাইন থেকে, ইথাইনের সাথে পানি যোজন করলে অ্যালডিহাইড হয়, বাকি যে কার্বন গুলো আছে, 3 কার্বন 4 কার্বন 5 কার্বন, এগুলো থেকে কি হয়? কিটোন হয়। 3 কার্বন থাকলে উৎপন্ন হবে প্রোপানন, 4 কার্বন থাকলে হবে বিউটানন, 5 কার্বন থাকলে হবে পেন্টানন, এরকম হবে, ঠিক আছে? হচ্ছে ইথাইনের ওজনীকরণ, ইথাইনের ওজনীকরণ বা অ্যালকাইনের ওজনীকরণ, অ্যালকাইনের ওজনীকরণ। আচ্ছা, অ্যালকাইনের ওজনীকরণে কি উৎপন্ন হয়? অ্যালকাইনের ওজনীকরণ করলে হবে জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে শুধুমাত্র একটা ব্যতিক্রম বলছিলাম, ইথাইন। যেমন ইথাইনের ওজনীকরণ করলে মনে রাখবা, ইথাইনের ওজনীকরণ করলে কি হয়? এইখানে টক্সিন যুক্ত হয়, এখানে টক্সিন যুক্ত হয়, তখন কি হয়? সিও, সিএইচও। এটার নাম কি বলো তো? এটার নাম কি বলো? এটার নাম কি বলো তো? রিমা বলো তো এটার নাম কি? ইথাইনের ওজনীকরণ করলে কি উৎপন্ন হয়? শুনতে পাচ্ছ না? আফিয়া বলো তো কি উৎপন্ন হয়? এটার নাম কি, পারবো না? কি পড়াশোনা করছো? হ্যাঁ, এটার নাম কি? গ্লাইঅক্সাল কি? গ্লাইঅক্সাল। ঠিক আছে। গ্লাইঅক্সাল উৎপন্ন হয়।
দাঁড়াও, নেট সমস্যা করতেছে। দেখো, অ্যালকাইন গেল, অ্যালকাইনের মধ্যে আর একটা জিনিস করবো হচ্ছে ইথাইন। ইথাইন গেল, এখন আসলে হচ্ছে অন্যান্য যে অ্যালকাইন গুলো আছে, ধরো প্রোপাইন 1, প্রোপাইন 1 এইটার কথা চিন্তা করো। এখানে যদি আমি ওজনীকরণ করি, তাহলে প্রোপাইন হচ্ছে তোমার লেখলে কেমন হয়, CH3, C ট্রিপল বন্ড CH3। লিখতে পারতেছি না, এমন একটা অবস্থা। এটাকে ওজনীকরণ করলে কি হবে, যেই পাশে 2 কার্বন আছে সেখানে উৎপন্ন হবে ইথানোয়িক অ্যাসিড, অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড। আর যে পাশে 1 কার্বন আছে সে পাশে হবে 1 কার্বন বিশিষ্ট অ্যাসিড। সুতরাং এই পাশে হবে ইথানোয়িক অ্যাসিড, এই পাশে হবে মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিডের অপর নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। এই পাশে হবে কি, ইথানোয়িক অ্যাসিড। তাহলে এই পাশে হবে ইথানোয়িক অ্যাসিড, এই পাশে হবে মিথানোয়িক অ্যাসিড। আচ্ছা, অপর নামগুলো মনে রাখবা। ঠিক আছে, যেমন ফর্মিক অ্যাসিড হচ্ছে কোনটা, অ্যাসিটিক অ্যাসিড কোনটা, এগুলো একটু নামগুলো মাথায় রাখবা, হ্যাঁ। এখন যদি 2 কার্বন না 3 কার্বন না দিয়ে 5 কার্বন দেয়, তাহলে বের করতে পারবা শুধুমাত্র ত্রিবন্ধনটার এক পাশে কি আছে আর এক পাশে কি আছে সেটা মাথায় রাখবা, হ্যাঁ। ধরো এটার নাম কি, এটার নাম হলো পেন্টাইন 2 বা পেন্টাইন 3, যেটাই বলো, পেন্টাইন 2 বলবো আমরা এটাকে, হ্যাঁ। এখন পেন্টাইন 2 তে আমাদের ওজনে করতে বলছে, তাহলে আমরা কি করব, আমরা দেখব ত্রিবন্ধনের এই পাশে কয় কার্বন, এই পাশে কয় কার্বন। এই পাশে আছে হচ্ছে তোমার কি 2 কার্বন, এই পাশে আছে হচ্ছে 3 কার্বন। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি হবে, এখানে এইচটা হবে না, সরি, এই পাশে হবে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এই পাশে হবে প্রোপানোয়িক অ্যাসিড। আলটিমেটলি আমাদের ওজনীকরণ থেকে এই কোশ্চেন গুলো হবে। বুঝতে পারছো সবাই? এখন তোমাদের হচ্ছে এটার যে বিক্রিয়াগুলো আছে, বিক্রিয়াগুলো পড়বা, অর্থাৎ অসম্পৃক্ততার পরীক্ষা। তোমাদের তো এখন এগুলো মুখস্থ লেখা লাগবে না, অবজেক্টিভের জন্য পড়বা শুধুমাত্র, ঠিক আছে। এখন অবজেক্টিভের জন্য কি কি পড়বা সেইভাবে পড়বা, সব মুখস্থ করা লাগবে না। প্রথমত হচ্ছে অ্যালকাইন এবং অ্যালকিন, এটা পার্থক্য জানতে হবে। অ্যালকিন শুধুমাত্র 2টা পরীক্ষা দেয়, একটা বেয়ার দ্রবণ একটা ব্রোমিন দ্রবণ, কিন্তু অ্যালকাইন কিন্তু 4টা পরীক্ষা দিবে। বেয়ার দ্রবণ ব্রোমিন দ্রবণ দিবে, সাথে আরো 2টা দিবে, সেটা হচ্ছে কি বলতো, সিলভার নাইট্রেট, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের সাদা পদক্ষেপ এটা দিবে, আর কপারের হচ্ছে লাল পদক্ষেপ দিবে। তাহলে মনে রাখবা, অ্যালকাইন কিন্তু আমাদের কি করে, 4টা বিক্রিয়া দেয়। একটা হলো অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের কি দেয়, সাদা পদক্ষেপ দেয়। এখানে একটা সাদা পদক্ষেপ তৈরি হবে। আর আরেকটা দিবে হচ্ছে, এটার সাথে আমরা যদি যুক্ত করি অ্যামোনিয়া যুক্ত কপার ক্লোরাইড, এখানে হবে লাল পদক্ষেপ।
তোমরা শুধু এগুলো মনে রাখবা যে কি পদক্ষেপ হবে এবং বিক্রিয়া কি কি মানে কি যুক্ত হইতেছে। অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, এখানে যুক্ত হইতেছে অ্যামোনিয়া যুক্ত কপার ক্লোরাইড। এবং পদক্ষেপ গুলোর রং মনে রাখবা, লাল পদক্ষেপ, সাদা পদক্ষেপ। এখন এগুলো মনে রাখতে না পারলে কিন্তু হবে না। তাহলে অ্যালকাইন কিন্তু চারটা বিক্রিয়া দিবে, এই দুইটা সহ। বাকি দুইটা বেয়ার এবং ব্রোমিন। কিন্তু অ্যালকিন কিন্তু এই চারটা বিক্রিয়া দিবে না, দুইটা দিবে, শুধুমাত্র বেয়ার এবং ব্রোমিন দিবে। এগুলো মাথায় রাখবা সবসময়, পরীক্ষায় আসে। এবার আসা হচ্ছে অ্যালকোহলে। অ্যালকোহলের যে বিক্রিয়াগুলো আছে সেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমার কথা কি তোমরা স্পষ্ট শুনতে পাও নাকি শুনতে পাও না? কেটে কেটে যায়? তো জানাও তো। আফিয়া, কথা শুনতে পাও? হ্যাঁ, শুনতে পাই। আজকে বোর্ডে লিখতে সমস্যা হইতেছে, দ্রুত লিখতে পারতেছি না কেন জানি। হয়তো নেট সমস্যার কারণে হইতেছে। এখন আমরা অ্যালকোহল পড়বো, ঠিক আছে? অ্যালকোহল, অ্যালকোহল, অ্যালকাইল হ্যালাইড, অ্যালডিহাইড কিটোন। এখন দেখো অ্যালকোহল, অ্যালকোহল থেকে আমরা কি কি পড়বো দেখি। প্রথমত হচ্ছে অ্যালকোহলের প্রস্তুতি পড়তে হবে। তো অ্যালকোহলের প্রস্তুতি পড়ার জন্য আমরা সবচেয়ে যেটা বেশি আসে সেটা হচ্ছে কি বলতো, গ্রিগনার বিকারক। গ্রিগনার বিকারকের প্রথমত আমাকে গ্রিগনার বিকারক প্রস্তুতি জানতে হবে। গ্রিগনার বিকারক প্রস্তুত করা হয় কিভাবে? একটা অ্যালকাইল হ্যালাইড নেওয়া হয়, একটা অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে মিথাইল আয়োডাইড, এটাকে বলা হয় অ্যালকাইল হ্যালাইড। এটার সাথে কি যুক্ত করা হয়? ম্যাগনেসিয়াম যুক্ত করা হয়। এবং শুষ্ক ইথার থাকে, কি থাকে? শুষ্ক ইথার। তখন উৎপন্ন হয় কি তোমার CH3 MgI। তাহলে এই যে তোমার এটার নাম হলো কি, গ্রিগনার বিকারক। প্রথমে আমাদের এটা প্রস্তুতি জানতে হবে। এখন অ্যালকোহল আবার তিন প্রকার, একটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। 1 ডিগ্রি হচ্ছে যে কোনো 1 ডিগ্রি অ্যালকোহল সবসময় কি থাকে, 1 নাম্বার কার্বনে মূলক থাকে। 2 ডিগ্রি অ্যালকোহল কিভাবে চিনবা? এই মূলকটা থাকবে 2 নাম্বার কার্বনে। কয় নাম্বার কার্বনে থাকবে? 2 নাম্বার কার্বনে, এটা হলো 2 ডিগ্রি অ্যালকোহল। আর 3 ডিগ্রি অ্যালকোহলটা হচ্ছে 1 কার্বনের দুই পাশে যদি মিথাইল মূলক থাকে, এটা হচ্ছে 2 ডিগ্রি। আর 1 কার্বনের 3 পাশে তিনটা থাকলে, মিথাইল মূলক থাকলে, সেটাকে বলা হয় 3 ডিগ্রি। তাহলে এটা হলো 3 ডিগ্রি, 3 পাশে তিনটা মিথাইল মূলক আছে। 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল চিনতে হবে। শুধু অ্যালকোহল না, সব ক্ষেত্রেই, এটা অ্যালডিহাইড হোক, তোমার হচ্ছে অ্যামিন হোক, অথবা যেটাই হোক না কেন, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি মানে হচ্ছে 1 কার্বনের দুই পাশে দুইটা মিথাইল মূলক থাকলে সেটা হচ্ছে 2 ডিগ্রি। এবং 1 কার্বনের তিন হাতে তিনটা মিথাইল মূলক থাকলে সেটা হলো 3 ডিগ্রি। ঠিক আছে? এখন 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয় কিসের থেকে, কিভাবে?
এটা আমাদের জানতে হবে। তাহলে প্রথমত হচ্ছে আমাকে নিতে হবে মিথানেল। যদি আমি মিথানেল নেই, কি নেই? মিথানেল। এই মিথানেল নিলে এবং সাথে যদি আমরা গিগনাট বিকারক নেই, যে কোনো একটা গিগনাট বিকারক নিলাম, এখানে আমি এক কার্বন নিছি, কয় কার্বন? এক কার্বন। আর এখানে আমার কি নিছি? মিথানলটা নিছি এক কার্বন। তাহলে এক কার্বন এক কার্বন, দুই কার্বন হইলো মোট। তাহলে এখানে যে অ্যালকোহলটা উৎপন্ন হবে সেটা কি হবে? দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহল। অর্থাৎ এখানে হবে ইথানল। কি হবে? ইথানল। এখন মনে রাখতে হবে 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয় কই থেকে? মিথানেল থেকে। মিথানেল প্লাস গিগনাট বিকারক যুক্ত করলে 1 ডিগ্রি অ্যালকোহল হয়। এখন আমি মিথানেল বাদে অন্য অ্যালডিহাইড, এটা হইতে পারে 2 কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট, যেইটাই হোক না কেন, যে অ্যালডিহাইডটাই নাও না কেন, এখানে হবে 2 ডিগ্রি অ্যালকোহল। এখন মিথানেল বাদে তুমি যদি প্রোপানেল নাও, কি নাও? প্রোপানেল। সাথে কি নাও? গ্রিগনাট বিকারক নাও। নেওয়ার পরে কি হবে? 2 ডিগ্রি অ্যালকোহল হবে। ঠিক আছে? অর্থাৎ অ্যালডিহাইডের 1 কার্বন যেটা মিথানেল, এখান থেকে হবে এক 1 ডিগ্রি অ্যালকোহল। তারপর 2 থেকে বাকি যে অ্যালডিহাইড গুলো আছে সেগুলো থেকে হবে 2 ডিগ্রি অ্যালকোহল। আর 3 ডিগ্রি অ্যালকোহলটা আসবে কিটোন থেকে। কই থেকে আসবে? কিটোন থেকে। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল আসে কই থেকে? কিটোন থেকে। এটা একটা কিটোন। প্রোপানন, সাথে আমি কি যুক্ত করলাম? গিগনাট বিকারক। উৎপন্ন হইলো 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে? তাহলে কিটোন থেকে হয় 3 ডিগ্রি অ্যালকোহল, মিথানেল থেকে হয় 1 ডিগ্রি অ্যালকোহল, আর বাকি অ্যালডিহাইড গুলো থেকে হয় 2 ডিগ্রি অ্যালকোহল। এখন তোমাকে হচ্ছে, ধরো অ্যালকোহল তো অনেক ধরনের আছে। একটা আছে হচ্ছে মনোহাইড্রিক, ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক। এগুলোর নামকরণ শিখবা, হ্যাঁ? ধরো মনোহাইড্রিক অ্যালকোহল কোনটা? মনোহাইড্রিক অ্যালকোহল এটা হচ্ছে তোমার অ্যালকোহল মূলক একটা থাকবে। অর্থাৎ এটা হলো মনোহাইড্রিক। আমরা অ্যালিফেটিক যেগুলো চিনি, অ্যালিফেটিক অ্যালকোহল গুলো সবাই হচ্ছে মনোহাইড্রিক। মনোহাইড্রিক বলতে এই যে তোমার প্রোপানল, ইথানল, বিউটানল, এরা হচ্ছে একটা করে হাইড্রোক্সিল মূলক থাকে, সেরা সবাই মনোহাইড্রিক অ্যালকোহল। তারপর ডাইহাইড্রিক অ্যালকোহল কোনটা? ডাইহাইড্রিক, তোমরা ইথিলিন গ্লাইকলের নাম শুনছো? ইথিলিন গ্লাইকল হচ্ছে এটা। এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। এটা হলো ডাইহাইড্রিক অ্যালকোহল। এটা কি? ডাইহাইড্রিক অ্যালকোহল, 2 কার্বন বিশিষ্ট ইথিলিন গ্লাইকল। তোমরা 3 কার্বন বিশিষ্ট দেখছো, 3 কার্বন বিশিষ্ট কোনটা? গ্লিসারিন। তোমরা গ্লিসারিনের নাম শুনছো? এটা হলো গ্লিসারিন। 3 কার্বন, এখানে মাঝখানে একটা CHOS এবং CH2OS। 3 কার্বন, এটা হলো গ্লিসারিন। এটার নাম হলো ট্রাইহাইড্রিক। নাম কি এটার? ট্রাইহাইড্রিক। একটু দ্রুত তুলবা, ঠিক আছে? ট্রাইহাইড্রিক অ্যালকোহল। তাহলে 1 কার্বন থাকলে মনোহাইড্রিক, মানে সরি, একটা হাইড্রোক্সিল মূলক থাকলে সেটা মনোহাইড্রিক, দুইটা থাকলে ডাইহাইড্রিক, তিনটা থাকলে ট্রাইহাইড্রিক। এখন চারটা, পাঁচটা, ছয়টা, যেটাই থাকুক না কেন, এটাকে বলা হয় পলিহাইড্রিক। কি বলা হয়? পলিহাইড্রিক। তোমরা সাইট্রিক অ্যাসিডের নাম শুনছো, তাই না? সাইট্রিক অ্যাসিড, এখানে তোমার 6টা আছে। সরবিটল, সরবিটলের মধ্যে কয়টা আছে? 6টা হাইড্রোক্সিল মূলক আছে। বুঝতে পারছো? সরবিটল, সরবিটলের নাম শুনছো না? সরবিটলে হচ্ছে 6টা হাইড্রোক্সি মূলক আছে। তাহলে এগুলো একটু মনে রাখবা।
তুলছো এগুলো তুলছো? তোলা হয়েছে কি? না তুলতে পারলে বইলো, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের জানা রাখি, সেটা হচ্ছে আমরা তো একটু আগে পড়লাম গ্রিগনাট বিকারকটা পড়লাম না? এই যে এটা গ্রিগনাট বিকারক। এখন এইটার সাথে যদি কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, কি যুক্ত হয়? কার্বন ডাইঅক্সাইড। যখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে তখন উৎপন্ন হবে কার্বক্সিলিক অ্যাসিড। কি উৎপন্ন হবে? কার্বক্সিলিক অ্যাসিড। এটাও একটু জেনে রাখো, খুবই ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ। এটা কিন্তু বিগত বছর আসছে অলরেডি, অ্যাডমিশনে আসা কোশ্চেন এটা। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড যুক্ত হইলে কি উৎপন্ন হয়? কার্বক্সিলিক অ্যাসিড। এখন কার্বন কয়টা এখানে? দুইটা, এক কার্বন দুই কার্বন, তাই না? কার্বন নেই, একটা কার্বন, এখানে একটা কার্বন, তাহলে উৎপন্ন হবে কি? অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। মনে থাকবে? আচ্ছা, এখন একটা জিনিস দেখো, আমাদের ওয়াটার গ্যাস নাম শুনছি আমরা, তাই না? ওয়াটার গ্যাসের নাম শুনছি। ওয়াটার গ্যাস কোনটা? ওয়াটার গ্যাস হচ্ছে এটা, কার্বন মনোক্সাইড প্লাস পানি। এই ওয়াটার গ্যাস তৈরিটা জানতে হবে। এই ওয়াটার গ্যাস তৈরি করা হয় হচ্ছে কার্বন সলিড প্লাস পানি। এখানে তাপমাত্রা থাকে 1400 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস? 1400 ডিগ্রি সেলসিয়াস। তখন উৎপন্ন হবে হচ্ছে ওয়াটার গ্যাস। কি উৎপন্ন হবে? ওয়াটার গ্যাস। এই ওয়াটার গ্যাসটাকে আমি কি যুক্ত করব এখানে? আরো হাইড্রোজেন যুক্ত করব। কি যুক্ত করব? হাইড্রোজেন। যুক্ত করার পরে এখানে প্রভাবক দিব আমরা জিঙ্ক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে ওয়াটার গ্যাসের সাথে যদি হাইড্রোজেন যুক্ত করা হয় তাহলে উৎপন্ন হবে মিথানল। কি উৎপন্ন হবে? মিথানল। এটা একটু মনে রাখবা, ওয়াটার গ্যাসটা কি এবং মিথানল প্রস্তুতিটা। তাহলে ওয়াটার গ্যাসটা হচ্ছে কার্বন এবং পানি যুক্ত করার পরে যেটা উৎপন্ন হলো কার্বন মনোক্সাইড প্লাস H2, এটা হচ্ছে ওয়াটার গ্যাস। সাথে আমাদের কি যুক্ত করব আমরা? H2 যুক্ত করব। তাহলে কি হবে এখানে? মিথানল। তাহলে মিথানল প্রস্তুতি পেয়ে গেলাম আমরা। তো এখন আসা হচ্ছে অ্যালকোহল প্রস্তুতির ক্ষেত্রে আমাদের একটা জিনিস অবজেক্টিভ আসে খুবই, সেটা হচ্ছে প্রভাবক। অ্যালকোহল যে প্রস্তুতি আছে, তোমরা অ্যালকোহল প্রস্তুতির দুইটা উপায় জানবা। একটা হচ্ছে শ্বেতসার বা স্টার্চ থেকে, মানে আলু থেকে। হুম, আলু ভুট্টা এসব থেকে। এটা হলো শ্বেতসার বা স্টার্চ। আরেকটা পদ্ধতি জানবা হচ্ছে চিটাগুড় বা ডাইস্যাকারাইড। চিটাগুড় বা ডাইস্যাকারাইড, এটা হতে পারে চিনি, ঠিক আছে? যেমন মলাসেস, চিনি, ডাইস্যাকারাইড, এগুলো। এখানে প্রভাবক গুলো জানতে হবে আমাদের। তো এই যে চিটাগুড় থেকে যেটা হয় সেখানে প্রভাবক কি থাকে মেইনলি? তোমার, আমরা প্রথমে ডায়াস্টেজ, ডায়াস্টেজ এনজাইমের মাধ্যমে কি করি বলতো? C6H10 এবং O5, এটার সাথে আমরা যুক্ত করি পানি, N অনু পানি। এখানে যুক্ত হয় হলো ডায়াস্টেজ। কি উৎপন্ন হয়? এখানে হলো ডায়াস্টেজ একটা এনজাইম থাকে, উৎপন্ন হয় চিনি। কি উৎপন্ন হয়? চিনি বা মলাসেস। এখন এটার সাথে আমরা কি যুক্ত করব? পানি যুক্ত করব। কি যুক্ত করব? পানি। যুক্ত করার পরে এখানে উৎপন্ন হবে কি? গ্লুকোজ। কি উৎপন্ন হবে? C6H12O6, দুই অণু। এখানে থাকবে হচ্ছে ম্যালটেস। কি থাকবে?
ম্যালটেস। এখন এই যে তোমার হইলো এখান থেকে, এটার নাম হইলো কি গ্লুকোজ। এখন আমরা কি দিব, জাইমেস দিব, কি দিব, জাইমেস। জাইমেস এনজাইম দেওয়ার পর এখানে কি হবে, অ্যালকোহল হয়ে যাবে। কি হয়ে যাবে, অ্যালকোহল হয়ে যাবে। তাহলে চিটাগুড় বা মোলাসেস বা চিনি থেকে কিভাবে বের করা যায়, প্রথমে লাগবে ডায়াস্টেস, চিনি তৈরি করার জন্য। তারপরে ম্যালটেস এই চিনিটাকে ভাঙবে, ভেঙে তৈরি করবে গ্লুকোজ, 2 অণু। তারপর কি, অ্যালকোহল হবে, এনজাইম লাগবে জাইমেস। এই এনজাইম গুলো মনে রাখবা, ঠিক আছে। তারপর অ্যালকোহলের যে পার্সেন্টেজ গুলো আছে সেগুলো একটু মনে রাখা লাগবে। যেমন রেকটিফাইড স্প্রিট, অবজেক্টিভের জন্য যেগুলো লাগবে আমাদের কি, রেকটিফাইড স্প্রিট, নাম শুনছো না, রেকটিফাইড স্প্রিটে কি থাকে সেদিনকে আমি বলছিলাম তোমাদের, 95.6% ইথানল থাকে আর 4.4% পানি থাকে। তো রেকটিফাইড স্প্রিট এখানে কি থাকে, 95.6% ইথানল আর 4.4% পানি। এইটার আংশিক পাতন করতে হবে, কি করতে হবে, আংশিক পাতন। তো আংশিক পাতন করলে আমরা এইটা পাই। এখন আমরা যদি চাই যে 100% আমরা কি করব, ইথানল বানাবো, অ্যালকোহল বানাবো, ঠিক আছে, 100% ইথানল বানাবো। তো এইখানে তাপমাত্রা ছিল 78.1 ডিগ্রি সেলসিয়াস। এখন তুমি যদি 100% ইথানল পাইতে চাও, তাহলে তোমাকে যুক্ত করতে হবে পাথুরে চুন। কি যুক্ত করতে হবে, পাথুরে চুন, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড, এটা যুক্ত করতে হবে এবং 78.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া লাগবে। তাইলে আমরা 100% ইথানল পাবো। সুতরাং এটা মনে রাখবা যে যখন পাথরের চুন যুক্ত করবা তখন স্ফুটনাঙ্ক কত, আর পাথরের চুন ছাড়া কত, এটা মাথায় রাখতে হবে। এখন আসো হচ্ছে, এছাড়া রেকটিফাইড স্পিড বাদ দিয়ে আর কি কি স্পিড আছে, যেমন মিথিলেটেড স্পিড। মিথিলেটেড স্পিডে হচ্ছে কি থাকে বলতো, 95.6% ইথানল থাকে আর 5 থেকে 10% মিথানল থাকে। এটা হচ্ছে মিথিলেটেড স্পিড। মিথিলেটেড স্পিড। এরপরে আছে উড স্পিডে থাকে 98% মিথানল। খেয়াল করো, এটা কিন্তু মিথানল। এবং 1 থেকে 2% অ্যাসিটন কি থাকে, অ্যাসিটন। অ্যাসিটন মানে কি বলতো, কিটন। অ্যাসিটন মানে হচ্ছে কিটন। এই অ্যাসিটনটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত দ্রাবক, সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক, সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক, স্টার দিয়ে রাখো, হ্যাঁ। সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবকটা হচ্ছে আমাদের অ্যাসিটন। তারপরে তোমাদের যে অবজেক্টিভের জন্য এগুলো একটু লাগবে হয়তো। তারপর হচ্ছে যে বিয়ারে বিয়ার তৈরি করা হয় কই থেকে, যেমন বার্লি, চাল, এগুলো থেকে তোমার বিয়ার তৈরি করা হয়। এখানে অ্যালকোহলের পার্সেন্টেজ কত থাকে, বিয়ারে কিন্তু পার্সেন্টেজ কম থাকে, 2 থেকে 7% থাকে, ঠিক আছে। শ্যাম্পেন, শ্যাম্পেনে কত থাকে,
হুইস্কিতে কত থাকে এগুলো একটু জানবা। বিয়ারে থাকে 2 থেকে 7%। শ্যাম্পেনে থাকে, শ্যাম্পেন তৈরি করা হয় কই থেকে? আঙুর থেকে, অন্যান্য ফল থেকে তৈরি করা হয় শ্যাম্পেন। 15 থেকে তোমার 16% মতো থাকে অ্যালকোহলের পার্সেন্টেজ। তারপরে হুইস্কি, হ্যাঁ, এগুলোতে বেশি থাকে। রাম, জিন, ব্রান্ডি, এগুলোতে হচ্ছে 30 থেকে 50% থাকে অ্যালকোহলের পার্সেন্টেজ। আচ্ছা, এখন একটু খেয়াল করো, অ্যালকোহল যেটা আছে এগুলো আমরা পার্সেন্টেজ শিখলাম আর অবজেক্টিভের জন্য। অ্যালকোহল মানে ইথানলের কথা চিন্তা করো, এরা কিন্তু আংশিক পোলার, এরা কিন্তু একদম পুরোপুরি পোলার না, বাট আংশিক পোলার। কেন পোলারিটি আছে এদের মধ্যে? এরা কেন পোলার, এদেরকে পোলার কেন বলি? কারণ হচ্ছে এখানে হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে। সুতরাং হাইড্রোজেন অক্সিজেন থাকার কারণে কি হয় বলতো, এখানে তড়িৎচঞ্চলতার পার্থক্য দেখা যায়। এখন আমরা জানি যে তড়িৎচঞ্চলতার পার্থক্য যদি 0.4 থেকে 1.9 হয়, তাহলে সেটা কি হয়? পোলার হয়। সো অ্যালকোহল কিন্তু পোলার ধরনের, অর্থাৎ অ্যালকোহল পানিতে দ্রবণীয় হয়, পানিতে দ্রবণীয় হয়। সুতরাং অ্যালকোহল পানিতে দ্রবণীয় হয়। তো ইথানল, ইথানলের পানিতে দ্রবণীয়তা হচ্ছে অসীম। পানিতে দ্রবণীয়তা কত? অসীম, মনে রাখবা এটা। সীমাহীন, মানে মান বের করা যায় না। ইথানলের পানিতে দ্রবণীয়তা হচ্ছে সীমাহীন। এখন তোমরা যেটা তোমাদের পরীক্ষায় সৃজনশীল করছো অলরেডি, সেটা হচ্ছে লুকাস বিকারকের সাথে। লুকাস বিকারকের যে পরীক্ষাটা মনে আছে কিনা? ইয়া আফিয়া বলো, লুকাস বিকারকের পরীক্ষাটা কি ছিল? বলো তো, লুকাস বিকারকের পরীক্ষাটা কি ছিল? ইয়া বলো, রিমা বলো তো। লুকাস বেকার হচ্ছে অনাদ্র জিঙ্ক প্লটের উপস্থিত গাঢ় স্টিলের মিশ্রণ, এটাতে 3 ডিগ্রি অ্যালকোহল, মানে 25 ডিগ্রি সি তাপমাত্রায় সরাসরি বিক্রিয়া করে সাদা অবক্ষেপণ দেয়। 2 ডিগ্রি অ্যালকোহল 5 থেকে 10 মিনিট সময় লাগে। আর 1 ডিগ্রি অ্যালকোহল সাধারণত রুম টেম্পারেচারে বিক্রিয়া দেয় না, তাপমাত্রা বাড়ানো হলে একটু ঝাপসা সাদা বর্ণের পদক্ষেপ দেয়। তুমি আস্তে আস্তে বলবা যাতে সবাই বুঝতে পারে, ঠিক আছে? আবার বলো, আস্তে আস্তে বলবা, ঠিক আছে? স্লোলি বলবা। আবার বলো। লুকাস বিকারক হচ্ছে অনাদ্র জিঙ্ক প্লটের উপস্থিতিতে গাঢ় স্টিলের মিশ্রণকে লুকাস বিকারক বলে। হ্যাঁ, তাহলে গারো HCl আর হচ্ছে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, এইটার যে মিশ্রণ এটাকে বলা হয় লুকাস বিকারক। এখন তোমাকে শুধু এতটুকু মনে রাখতে হবে অবজেক্টিভের জন্য, সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল এবং 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে কি হয়? 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে কোনো বিক্রিয়া করবে না, লুকাস বিকারক কোনো বিক্রিয়াই করবে না, ঠিক আছে? কারণ এটা পার্থক্যকরণ প্রক্রিয়া, অ্যালকোহলের পার্থক্যকরণ প্রক্রিয়া। সো 1 ডিগ্রির সাথে কোনো সে বিক্রিয়া করবে না। যখন তুমি 2 ডিগ্রি অ্যালকোহল নিবা তখন কি করবে? আস্তে আস্তে বিক্রিয়া করবে, 5 থেকে 10 মিনিট পরে সে বিক্রিয়া করা শুরু করবে তাপমাত্রা প্রয়োগ করলে, এবং অদক্ষেপ করবে। কি করবে? অদক্ষেপ করা শুরু করবে 5 থেকে 10 মিনিট পরে। আর তুমি 3 ডিগ্রি যদি নাও তাহলে কি হবে? সাথে সাথে অদক্ষেপ করবে। তাহলে এইটাই হলো পার্থক্যকরণ। এইটাই শুধুমাত্র সংক্ষেপে লিখে রাখবা খাতায় এখন, যে 1 ডিগ্রির সাথে কোনো বিক্রিয়া করে না, 2 ডিগ্রির সাথে 5 থেকে 10 মিনিট করে, আর এটার সাথে কি করে? সাথে সাথে করে। সাথে সাথে কি করবে?
সাদা পদক্ষেপ প্রদান করবে, পদক্ষেপ প্রদান করবে। এগুলো জানতে হবে আমাদের, ঠিক আছে। এবার আসো জারণ করা। আমাদের অ্যালকোহলের যে জারণ বিক্রিয়াগুলো আছে, তো লুকাস বিক্রিয়কের বিক্রিয়াটা আমরা জানলাম, এখন জানবো হচ্ছে জারণ বিক্রিয়া। কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া বলতে হচ্ছে তুমি জাইমান অক্সিজেন দ্বারা বিক্রিয়া করবা। কি করো? জাইমান অক্সিজেন দ্বারা। তাহলে অ্যালকোহলের জারণ করলে অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইডের জারণ করলে কি হয়? কার্বক্সিলিক অ্যাসিড হয়। এটা হলো তোমাদের জানতে হবে। তাহলে তুমি যদি একটা অ্যালকোহল নাও, সেটাকে তুমি যদি জারণ করো, তাহলে কি হয়? অ্যালডিহাইড। প্রথমে হয় অ্যালডিহাইড, পরে আবার জারণ করলে কি হয়? কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে। তাহলে দেখো, আমাদের অবজেক্টিভে যেটা হয়, অ্যালকোহল কিন্তু সরাসরি দেয় না। প্রথমে তোমাকে কি করে? একটা, তোমার ধরো এটার নাম, এটা একটা অ্যালকাইল হ্যালাইড দিল। কি দিল? একটা অ্যালকাইল হ্যালাইড। এবং সাথে দিল হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা দিল অ্যাকুয়াস। তখন তোমাকে কি করতে হবে? এই হাইড্রোক্সিল দ্বারা এই ক্লোরিন কি করতে হবে? প্রতিস্থাপন করতে হবে। তাহলে কি উৎপন্ন হবে? অ্যালকোহল উৎপন্ন হবে। অ্যালকোহল উৎপন্ন হওয়ার পরে কি করবা? তুমি জাইমান অক্সিজেন দিবা। তাহলে কি হবে? অ্যালডিহাইড। পরে আবার তুমি কি করবা? জাইমান অক্সিজেন দিবা। তাহলে হবে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এখানে প্রভাবকটা মনে রাখতে হবে, পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড। সব ক্ষেত্রে প্রভাবক হচ্ছে এটা। গাঢ় সালফিউরিক অ্যাসিড বলবো আর কি, মানে গাঢ়টা বলবো, হালকাটা বলবো না কিন্তু। এখানে কিন্তু অপশনে যদি হালকা থাকে, তাহলে কিন্তু হালকা দেখানো যাবে না, গাঢ় সালফিউরিক অ্যাসিড দেখাইতে হবে। এটা হলো আমাদের কথা। এটা হলো জারণ বিক্রিয়া। জারণ মানে জারণ কারা করে? অক্সিজেন। আর বিজারণ কারা করে? হাইড্রোজেন। অবজেক্টিভে কিন্তু মনে রাখবে এগুলো। হ্যাঁ। তারপর দেখো ডিহাইড্রোজিনেশন বিক্রিয়া। কি? ডিহাইড্রোজিনেশন। ডিহাইড্রোজিনেশন বিক্রিয়া কোনটা? তুমি একটা অ্যালকোহল নিবা, এটার নাম ইথানল। এটার নাম কি? ইথানল। ইথানলের মধ্যে তুমি কপার দিবা এবং 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিবা। এখান থেকে উৎপন্ন হবে অ্যালডিহাইড। কি উৎপন্ন হবে? অ্যালডিহাইড। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল। এটা কি ডিগ্রি অ্যালকোহল? 1 ডিগ্রি। 1 ডিগ্রি অ্যালকোহল থেকে কি উৎপন্ন হবে? অ্যালডিহাইড। তুমি যদি 2 ডিগ্রি অ্যালকোহল নাও, কি নাও? 2 ডিগ্রি অ্যালকোহল নাও, এটা হলো 2 ডিগ্রি অ্যালকোহল। এটা হলো 1 ডিগ্রি অ্যালকোহল, এটা 2 ডিগ্রি অ্যালকোহল। এবং প্রভাবকটা সেম, তাপমাত্রাও সেম। এখানে উৎপন্ন হবে কিটোন। কি উৎপন্ন হবে? কিটোন। কিটোনটার নাম কি? প্রোপানন হবে। প্রোপানন। এখন তুমি যদি 3 ডিগ্রি নাও, কয় ডিগ্রি? 3 ডিগ্রি। এখানে উৎপন্ন হবে অ্যালকিন। খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট যে 3 ডিগ্রি নিলে অ্যালকিন উৎপন্ন হবে। স্টার দিয়ে রাখবা। আরেকটা জিনিস মনে রাখবা, আমরা একটু আগে জারণ করলাম না? জারণ করার কারণে আমাদের কি উৎপন্ন হয়েছিল? প্রথমে অ্যালডিহাইড, পরে হয়েছিল কার্বক্সিলিক অ্যাসিড। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, যদি তুমি 2 ডিগ্রি অ্যালকোহল নিতা, ওইখানে 1 ডিগ্রি বাদ দিয়ে 2 ডিগ্রি নিতা, মনে রাখবা সব সময় যে কোনো 2 ডিগ্রি জিনিস থেকে কি হয়? কিটোন হয়। অ্যালকোহল তুমি যে কোনো 2 ডিগ্রি অ্যালকোহল নিলে সেখান থেকে কিটোন হবে জারণ করলে। তাহলে আমি একটু তোমাকে বলি, ধরো তুমি 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিলা। অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কিরকম হইতে পারে? ধরো CH3CH, BR, CH3। এখন তুমি যদি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো, এই হাইড্রোক্সিল কিন্তু এখানে যুক্ত হবে যায়, তাহলে এটা 2 ডিগ্রি হয়ে যাবে না? তাহলে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়।
তাহলে অ্যালকোহলটা দেখতে কেমন হবে বলো তো? এরকম হয়ে যাবে, 2 ডিগ্রি। এখন তুমি যদি এখানে জারণ করো জায়মান অক্সিজেন দ্বারা, তাহলে কি উৎপন্ন হবে? কিটোন উৎপন্ন হবে, এখানে কিন্তু অ্যালডিহাইড উৎপন্ন হবে না। তাহলে কিটোন উৎপন্ন হয় কই থেকে? 2 ডিগ্রি অ্যালকোহল থেকে। এটাকে জারণ করলে সবসময় কিটোন উৎপন্ন হয়। কথা বুঝছো? অবজেক্টিভের জন্য কিন্তু এগুলো মার্কেস তোমাদের, তোমরা অনেক সময় ভুল করো, সমস্যা এখানে। এখন আমি সোডিয়াম হাইড্রোক্সাইডটা যদি আমি এখানে অ্যাকুয়াস দেই, কি দেই? অ্যাকুয়াস। আর অ্যালকোহলিও দেই। এখন বলো তো, অ্যাকুয়াস দিলে কি হবে, অ্যালকোহলিও দিলে কি হবে? কে বলতে পারবো? একোয়াস দিলে হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অ্যালকোহল তৈরি হবে। আর হ্যাঁ, অ্যালকোহল অপসারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন তৈরি হবে। ভেরি গুড। এইটাই সবচেয়ে বেশি আসে অবজেক্টিভে, দেখবা তোমাদের সৃজনশীলও তোমরা সলভ করছো অনেক কোশ্চেন এটা দিয়ে। অ্যাকুয়াস থেকে হয় তোমার কি, এই যে এটা 2 ডিগ্রি অ্যালকোহল এখানে, এটাই হবে, মানে অ্যালকোহল হবে, মেন কথা হচ্ছে অ্যালকোহল হবে। ব্রোমিন তো এখানে 2 নাম্বার কার্বনে আছে, তাই 2 ডিগ্রি অ্যালকোহল, 1 নাম্বারে থাকলে 1 ডিগ্রি অ্যালকোহল হইতো। যখন তুমি অ্যালকোহলীয় দিবা, এটা স্টার দিয়ে রাখো, 5টা স্টার দিয়ে রাখো, যদি অ্যালকোহলীয় দাও তখন তোমার কি হবে? অ্যালকিন হবে। অ্যালকিন। এখানে কয় কার্বন আছে বলো তো? 3 কার্বন। অ্যালকিনটাও হবে 3 কার্বন। তাহলে তখন অ্যালকিন উৎপন্ন হবে। ঠিক আছে, CH3, CH, Br, CH3 প্লাস সোডিয়াম অক্সাইড হাইড্রোক্সাইড অ্যালকোহলীয়, এখানে কি উৎপন্ন হবে? অ্যালকিন। অ্যালকিনটা দেখতে কেমন হবে? এরকম হবে। কেন এরকম হইলো? কারণ 2 নাম্বারে আছে, তাহলে দ্বিবন্ধনটা এখানে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা একটু মাথায় রাখবো সবসময়। তো আজকে লাস্ট টপিকের মধ্যে আমরা চলে আসছি প্রায়, সেটা হচ্ছে অ্যালকোহলের যে বিক্রিয়াগুলো আছে, অর্থাৎ যেগুলো অ্যালকোহলের প্রমাণ করে যে এটা অ্যালকোহল, সেটা আমরা একটু দেখবো। হ্যাঁ, প্রথমত হচ্ছে সবার আগে যেটা পড়বো সেটা হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া। কি বিক্রিয়া? আয়োডোফর্ম বিক্রিয়া। তো এটা নিয়ে কথা বলতে গেলে আমাদের আগে জানতে হবে আয়োডোফর্ম বিক্রিয়া কারা দেয়, তাই না? আয়োডোফর্ম বিক্রিয়াটা কেউ বলো তো, আমি যে শিখাইছিলাম, আয়োডোফর্ম বিক্রিয়াটা কি? মনে আছে কারো? কারা দেয় সেটা বলবো ভাইয়া? হ্যাঁ, ওই যে যাদেরকে জারিত করলে কার্বনিল মূলক পাওয়া যায়, CH3 এক বন্ড C ডাবল বন্ড 2 এই মূলক পাওয়া যায়, তারাই দেয়। হ্যাঁ। আয়োডোফর্ম বিক্রিয়া হচ্ছে তোমার আয়োডিন দিবে, কে দিবে? আয়োডিনের সাথে বিক্রিয়া। ধরো এটা একটা ইথানল, ধরো এটা একটা ইথানল প্লাস আয়োডিন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিবা, এবং এখানে উৎপন্ন হবে কি? অলওয়েজ সব বিক্রিয়াতে এটা উৎপন্ন হবে। সব বিক্রিয়া তুমি যেটাই নাও না কেন, এটা উৎপন্ন হবেই সব জায়গায়। প্লাস উৎপন্ন হবে মানে সোডিয়াম, আর থাকবে হচ্ছে, যেহেতু এটা 1 কার্বন এবং 2 কার্বন, মোট 2 কার্বন, 1 কার্বন এখানে চলে আসছে, তাহলে আর 1 কার্বন বাকি আছে, তাহলে উৎপন্ন হবে কি? সোডিয়াম মিথানয়েড। যদি এখানে 3 কার্বন থাকতো, এইটা উৎপন্ন হতো সব জায়গায়, তাহলে এখানে হয়তো কি 2 কার্বন, তাহলে হয়তো সোডিয়াম ইথানয়েড। এখানে 4 কার্বন আছে, তাহলে এখানে উৎপন্ন হয়তো সোডিয়াম প্রোপানয়েড। কিন্তু
মেইন জিনিস এটা থাকতোই, এটা চেঞ্জ হতো না। এখন দেখো আয়োডোফর্ম বিক্রিয়া কেন করা হয়? ইথানলের তোমার শনাক্তকরণে, ইথানল শনাক্তকরণে কি করে শনাক্তকরণে, ইথানল শনাক্তকরণে আয়োডোফর্ম বিক্রিয়া করা হয়। ঠিক আছে। আর মিথানল আছে না, মিথানল, এই যে এটা হলো মিথানল, এটা শনাক্তকরণে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড পরীক্ষা করা হয়। স্যালিসাইলিক। তাহলে এই দুইটা মনে রাখবা। এখন আমরা তিনটা জিনিস একসাথে পড়বো, হ্যাঁ। সেটা হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া, ক্যানিজেরো বিক্রিয়া এবং অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। এই তিনটা থেকে একটা কোশ্চেন পাইতে পারো এবার, অনেক বছর ধরে আসতেছে না এগুলো। এটা হচ্ছে আয়োডোফর্ম, ক্যানিজেরো এবং অ্যালডোল ঘনীভবন। আফিয়া বলো তো, ক্যানিজেরো কারা দেয়, ক্যানিজেরো বিক্রিয়া কারা দেয় বলো তো? আফিয়া বলো তো, পারবা? যাদের আলফা কার্বনে হাইড্রোজেন বন্ধন থাকে না তারা এই ক্যানিজেরও বিক্রিয়া দেয়। হ্যাঁ, যাদের আলফা কার্বনে হাইড্রোজেন থাকে না তারা হচ্ছে ক্যানিজেরো দেয়। আর যাদের আলফা কার্বনে হাইড্রোজেন থাকে তারা অ্যালডোল দেয়। তাহলে আলফা কার্বন, ক্যানিজেরো এবং অ্যালডোলটা হচ্ছে তোমার অ্যালডিহাইড এবং কিটোনের পরীক্ষা। ঠিক আছে, কার পরীক্ষা? অ্যালডিহাইড এবং কিটোনের পরীক্ষা। তাহলে যেই সব অ্যালডিহাইডের আলফা কার্বনে হাইড্রোজেন নাই তারাই দেয় ক্যানিজেরো বিক্রিয়া। যেসব অ্যালডিহাইডের কি আলফা কার্বনে হাইড্রোজেন নাই। এখন আলফা কার্বন মানে কি এটাকে বুঝতে হবে। এই তিনটা মৌলের নাম হলো, এটার নাম প্রোপানল, ইথানেল এবং মিথানেল। প্রোপানেল, ইথানেল এবং মিথানেল। যদি আলফা কার্বন চিনতে চাও তাহলে তোমাকে বুঝতে হবে কার্যকরী মূলক কোনটা। কার্যকরী মূলক হচ্ছে এইটা। কার্যকরী মূলকের বাম পাশে যে কার্বন থাকবে সেটা হচ্ছে আলফা কার্বন। তাহলে কার্যকরী মূলকের বাম পাশে প্রথম কার্বনটা হচ্ছে আলফা কার্বন, পরেরটা হচ্ছে বিটা কার্বন। এখন এখানে তো আলফা কার্বনে হাইড্রোজেন আছে, তাই না? আলফা কার্বনে হাইড্রোজেন আছে। লাস্টেরটাতে কি আলফা কার্বন আছে? লাস্টেরটাতে আলফা কার্বন নাই। এখানে আলফা কার্বনই নাই। মিথানেলের মধ্যে কি আলফা কার্বন আছে? নাই। সো ক্যানিজের বিক্রিয়া দিবে কারা? মিথানেল দিবে, বেনজালডিহাইড দিবে। বেনজালডিহাইডের সংকেত কি? তোমার একটা বেনজিন চক্র আঁকবা এবং সিএইচও দিবা, অর্থাৎ C6H5CHO, এটা হলো বেনজালডিহাইডের সংকেত। তাহলে ক্যানিজের বিক্রিয়া দেয় হচ্ছে যাদের মধ্যে, যেসব অ্যালডিহাইডের মধ্যে আলফা কার্বনে হাইড্রোজেন নাই তারা দিবে। আর যাদের আছে তারা কি করবে? অ্যালডোল ঘনীভবন দিবে। তোমাদের এতটুকুই দরকার। উদাহরণ তো বুঝতে পারছো কি হবে। তোমাদের কিন্তু আর বিক্রিয়া দরকার নাই, জাস্ট তোমার উদাহরণ মুখস্থ করবা। যেসব অ্যালডিহাইডে কি আছে আলফা কার্বনে হাইড্রোজেন আছে তারা হচ্ছে অ্যালডোল দিবে, অর্থাৎ প্রোপানেল, ইথানেল, বিউটানেল এরা দিবে। ঠিক আছে। এবং ক্যানিজেরো এবং অ্যালডোল বিক্রিয়া, এটার মাধ্যমে কি করা হয় বলতো?
অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্য করা হয়, অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্য করা হয়। অর্থাৎ যারা কিটোন তারা এই বিক্রিয়া দুইটা দিবে না, যারা কিটোন তারা এই বিক্রিয়া দুইটা দিবে না, কেনিজেরো এবং অ্যালডোল এই দুইটা দিবে না। ঠিক আছে। আচ্ছা, এখন আসলে আয়োডোফর্ম বিক্রিয়া। আয়োডোফর্মটা ভালো মতো বুঝবো, হ্যাঁ, অনেকে এটা ভুল করো। আয়োডোফর্ম হচ্ছে যাদের মধ্যে এই মূলকটা আছে, অর্থাৎ CH3CO এই মূলকটা আছে, অথবা যাদেরকে জারণ করলে, অথবা যাদেরকে জারণ করলে এই মূলকটা পাওয়া যায়, এই মূলকটা পাওয়া যায়, তারাই হচ্ছে কি করে আয়োডোফর্ম বিক্রিয়া বা হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, আয়োডোফর্ম বিক্রিয়া বা হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। ঠিক আছে। তাহলে বলো তো, যারা অ্যালডিহাইড এবং কিটোন তাদের মধ্যে কি এই মূলকটা আছে কিনা? অবশ্যই আছে। যেমন ইথানল, ইথানলকে আমরা এভাবে লিখতে পারি, কিটোনকে আমরা এভাবে লিখতে পারি, যেমন প্রোপানন, এটাকে আমরা কিভাবে লিখতে পারি না? তাহলে এই মূলকটা কি আছে কিনা? এই মূলকটা আছে। কিন্তু মিথানেলের মধ্যে কি এই মূলকটা আছে? এটা হলো মিথানেল, মিথানেলের মধ্যে কি CH3CO আছে? নাই। তাহলে কি মিথানেল দিতে পারবে? মিথানেল পারবে দিতে, আয়োডোফর্ম পারবে না। মিথানেল কিন্তু আয়োডোফর্ম বিক্রিয়া দিতে পারবে না। তাহলে যাদের মধ্যে CH3CO, মানে এটাকে বলা হয় কার্বনিল মূলক, কি বলা হয়? কার্বনিল মূলক, বাংলায় আমরা বলি কার্বনিল মূলক। এটা যদি থাকে তাহলে তারা দিতে পারবে। এখন আরেকটা কথা বলছি পাশে, যাদেরকে জারণ করলে পাওয়া যায়। এখন কাদেরকে জারণ করলে পাওয়া যায় বলো তো? তোমরা ইথানল, ধরো ইথানলকে জারণ করছো, কাকে জারণ করছো? ইথানলকে জারণ করছো। জারণ করলে কি হয়? ইথানেল হয়। কি হয়? ইথানেল। একটু আগে আমরা দেখছি যে 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কি পাওয়া যায়? ইথানেল পাওয়া যায়। মানে অ্যালডিহাইড পাওয়া যায়। অ্যালকোহল জারণ করলে অ্যালডিহাইড পাওয়া যায়। আর 2 ডিগ্রিকে জারণ করলে কি পাওয়া যায়? কিটোন পাওয়া যায়। এখন 2 ডিগ্রি একটা নাও, 2 ডিগ্রি বলতে কি বোঝায়? ধরো এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল, প্রোপানল 2, এটার নাম কি? প্রোপানল 2, মানে 2 নাম্বার কার্বনে মূলকটা আছে। সো প্রোপানল 2, এটাকে যদি তুমি তুমি জারণ করো তাহলে কি পাবা? কিটোন পাবা। কিটোনটার নাম কি হবে? প্রোপানন হবে। কি হবে? প্রোপানন। এটা কিন্তু দিতে পারবে। সুতরাং প্রোপানল 2, ইথানল, এরা কিন্তু কি করতে পারে? আয়োডোফর্ম বিক্রিয়া দিতে পারে। কারণ এদেরকে জারণ করলে আমরা কি পাই? আমার কার্বনিল মূলকটা পাই। এটাই হচ্ছে আমাদের অবজেক্টিভে আসবে, এবং খুব ভালো মতোই আসে এই প্রশ্নটা। এখন বলো, এটার নাম কি? এটার নাম কি বলো তো? এটার নাম কি বলো? ফর্মিক অ্যাসিড বা মিথানোইক অ্যাসিড। মিথানিক অ্যাসিডের একটা মিথানিক অ্যাসিডের দুইটা ধর্ম আছে, কি কি ধর্ম বলো তো? এটা কি হিসেবে ওই যে কাজ করে? অ্যালডিহাইড আর অ্যাসিড টেনে কাজ করে। হ্যাঁ, অ্যালডিহাইড হিসেবে কাজ করে এবং অ্যাসিড হিসেবে কাজ করে, তাই না? এখন এইটা কি তোমার আয়োডোফর্ম বিক্রিয়া দিবে কি দিবে না? দেয় না। দেয় না। এটা কিন্তু দুইটা হিসেবে কাজ করে, একটা হচ্ছে অ্যালডিহাইড এবং
অ্যালডিহাইড এবং অ্যাসিড দুই হিসেবে কাজ করে, কিন্তু এ কিন্তু কি দিবে না বলো তো, আয়োডোফর্ম বিক্রিয়া দিবে না, আয়োডোফর্ম বিক্রিয়া দিবে না। তাহলে অবজেক্টিভে যদি অপশন থাকে তাহলে কি তোমরা এটা অপশন দেখাবা, দেখাবা না, কারণ ও কিন্তু আয়োডোফর্ম বিক্রিয়া দিবে না। যদি কোশ্চেন এভাবে আসে যে নিচের কোনটি আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না, নিচের কোনটি আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না, অপশনে আছে হচ্ছে ইথানল, অপশনে আছে টু প্রোপানল, তারপর আছে হচ্ছে ফর্মিক অ্যাসিড, আর আরেকটা আছে ইথানল। তখন তুমি দেখাবা এই যে এটা, এটা দিবে না, আয়োডোফর্ম বিক্রিয়া দিবে না। যদিও সে অ্যালডিহাইডের মতো কাজ করতেছে, কিন্তু এখানে কোনো আয়োডোফর্ম বিক্রিয়া দেওয়ার কন্ডিশন তার নাই। দেখো, এই যে জিনিসগুলো পড়াইলাম, যদি সব না বুঝে থাকো রেকর্ড দেখবা, রেকর্ড ক্লাস আছে, এটা দেখে নিবা। কিন্তু এই যে দুদিন পড়াইলাম তোমাদের এই টপিক গুলা, শিওর থাকো কোশ্চেন কমন পাবা। যারা বিগত বছর কোশ্চেন সলভ করছো অ্যাডমিশনে তারা বুঝবা, শিওর থাকো এই কোশ্চেন থেকে কমন পাবাই, কোনো সে নাই। কিন্তু তোমার মুখস্থ, মানে মুখস্থ বলতে মেমোরাইজ করতে হবে, মেমোরাইজ না করলে এগুলো ভুলে যাবা। তোমার টার্গেট এখন অ্যাডমিশন, তোমার তো এখন আর এসএসসির জন্য বসে থাকা লাভ নাই। এজন্য কিন্তু অনেক পড়া কিন্তু কমে গেছে, তোমার কিন্তু অনেক বিক্রিয়া টিক্রিয়া করা লাগতেছে না, অনেক কিছু তোমার করা লাগতেছে না। এখন তুমি সৃজনশীলের জন্য যেগুলো করছো সেগুলো কিন্তু আর এখানে লাগতেছে না মেমোরাইজ করা। এখন শুধু তুমি সংকেতটা মনে রাখবা, আর জাস্ট এই কি উৎপন্ন হইতেছে কি উৎপন্ন হইতেছে না, আর বাড়তি যে মুখস্থ বিষয়গুলো আছে যেটা বললাম একটু আগে, রেকটিফাইড স্পিড, মিথিলেটেড স্পিড, এগুলা পড়বা। তোমার পড়া কিন্তু কমে যাচ্ছে আরো। সমস্যা হচ্ছে এডমিশনের পড়াটা গুছায় পড়তে হয়, আবিজাবি পড়লে হবে না। হ্যাঁ, আবিজাবি পড়লে কিন্তু অ্যাডমিশনে ধরা খাবা। যদি অনেক সময় আছে গোছানোর সময় পাবা, কিন্তু হাবিজাবি পড়ো না। আমি গুছাই দেবো নি পড়া কিভাবে পড়বা। আপাতত কালকে মনে হয় ক্লাস নিতে পারবো না, পরশুদিন নিতে হবে। পরশুদিন নিবো আবার যদি পারি। পরশুদিন আমরা একদম হচ্ছে অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিন, অ্যালকাইল হ্যালাইড, তারপর তোমার বাকি যে টপিক গুলো আছে আরো, সেগুলো আমরা একটু বিস্তারিত আলোচনা করব। আর সাথে হচ্ছে আমরা এই যে এই অধ্যায় কিন্তু লাস্টের যে টপিক গুলো আছে তোমরা কিন্তু এগুলো বাদ দিছো, নাইট্রোগ্লিসারিন, গ্লিসারিন, তারপর তোমার এই যে কি বলে ট্রাইনাইট্রোটোলুইন, তারপর ফেনল, এই টপিক গুলো কিন্তু পড়তে হবে, এগুলো বাদ দেওয়ার কোনো উপায় নেই। তো এগুলো হচ্ছে আমাদের টাস্ক করতে হবে এখন থেকেই। যোগ যোগ, এইখানে হচ্ছে সমস্যাটা, মুখস্থ বিষয় আরো বেশি এখানে। হ্যাঁ, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে। কিছু জানার আছে নাকি মোমো? জানার থাকলে বলতে পারো।